আচ্ছা, পরিচয় পর্ব দিয়ে শুরু করি। ততক্ষণে যদি আরো দু একজন আসে। যে আমার নাম হচ্ছে মেহেদি হাসান। আমি পিটুয়ারি একজন মেন্টর। আমি সচরাচর রেগুলার যে প্রিলি ক্লাস রয়েছে, মানে আমাদের যে রেগুলার যে বিসিএস সেশন গুলো হয় সেগুলোর প্রিলি ক্লাসের ভূগোল অংশটা আমি মূলত নিয়ে থাকি, এবং রিটেন ব্যাচে আন্তর্জাতিক বিষয়াবলীটা নিয়ে থাকি। তো আন্তর্জাতিক বিষয়াবলী প্রিলির ক্লাসগুলো সারিয়ার ভাই নিয়ে থাকেন এবং রিটেনের সেশনগুলো সচরাচর আমি নিয়ে থাকি। তো এই কারণে আপনাদের সাথে হয়তো আমার দেখা হওয়ার সম্ভাবনা একদমই ছিল না, বাট ফরচুনেটলি আপনাদের সাথে আমি একটা সেশন পেয়ে গেলাম। আমি নিজেকে আরো সৌভাগ্যবান মনে করছি যে আপনার সাথে দেখা, কথা বলার বা একটা সেশন নেওয়ার সুযোগ হইলো। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে পরিবেশ। দেখেন, পরিবেশ শব্দটা মূলত একটা ফরাসি শব্দ। তো এখান থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, অনেক সময় দেখা যায় যে পরিবেশ বা এনভায়রনমেন্ট এই কথাটি লিখে বলা থাকে যে এটি কোন ভাষার শব্দ। আপনারা জানেন যে বাংলাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে, বাট এটা আবার আন্তর্জাতিকে ঘুরিয়েও দিতে পারে। তো দেখেন, এটা একটা ফরাসি ভাষার শব্দ যার অর্থ হচ্ছে বেষ্টন করা। আর পরিবেশের ইংরেজি তো আমরা জানি, পরিবেশ মানে হচ্ছে এনভায়রনমেন্ট, যেটি মূলত একটা ফরাসি শব্দ। তো আজকে আমরা পুরো সেশনটা জুড়েই পরিবেশ এবং আন্তর্জাতিক আসপেক্ট থেকে পরিবেশ আসলে কিভাবে সম্পর্কযুক্ত, আমাদের কেন পরিবেশের তথ্যগুলো জেনে রাখা দরকার, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, পরিবেশের শুরুতেই আমরা যেটা দেখবো যে আমাদের যে বায়ুর উপাদান বা বায়ুমণ্ডলে যে বায়ুর উপাদানগুলো আছে, এইখান থেকে এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখান থেকে হচ্ছে মাঝে মাঝেই প্রশ্ন আসে। তো এখানে আমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে যে জলবায়ুর উপাদানগুলোর মধ্যে সরাসরি আপনাদের কাছে পার্সেন্টেজ আকারে আসতে পারে, যে বায়ুতে নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে, একদম সরাসরি এই প্রশ্নটা আসতে পারে। বা বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত। এবং আপনারা যেহেতু একটা স্পেশাল বিসিএস দিচ্ছেন, তো খুব স্বাভাবিকভাবেই যেহেতু আপনাদের ভূগোল অংশটাও নাই, তো দুই একটা প্রশ্ন এরকম একটা কম্বাইন্ড থাকতে পারে যে আন্তর্জাতিকের ভেতরেই এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে দেখেন, এইভাবে আসতে পারে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন একত্রে কত। অনেক সময় এইভাবে আসে, এই দুইটা মিলে, যেহেতু এটা হচ্ছে সিংহভাগ অংশ, দেখেন দুইটা মিলে 98.72 ধরা হয়। 98.72%, মানে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অংশটাই মূলত নাইট্রোজেন এবং অক্সিজেনই থাকে। কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এর এর সাথে সাথে কি কি আছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03। আর্গন 0.8। ওজোন গ্যাসটা খুব বেশি জরুরি না। এবং এই যে অন্যান্য গ্যাস যে লেখা আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে, আপনারা কেউ কি বলতে পারবেন? আমরা এখানে সেটা অন্তত একটু লিখে দিতে পারি। জলীয় বাষ্প। জলীয় বাষ্পের অংশ হচ্ছে 0.41। না, আর্গন হচ্ছে 8.8%। তো এই স্লাইডটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। এটা আপনাদেরকে আমি একটু মার্ক করে দেই, এইগুলো আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন কিছু আমরা নাইস টু নো তথ্য দেখবো। দেখেন, ইকোলজি বা বাস্তুবিদ্যা এটা বলতে আসলে কি বোঝায়। এই যে আমাদের যে জীবন ধারণ বা এই যে পুরো বিশ্ব ব্যবস্থা, এইখানে আসলে আমরা সবকিছুকেই দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জড়, বা আমরা বলতে পারি জৈব এবং অজৈব। এই জৈব এবং অজৈব পরিবেশের মধ্যে যে সম্পর্কটা, এইটাই মূলত হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। এই সম্পর্কে এই কথাটি প্রথম কে বলেছিলেন? আর্নেস্ট হেকেল। তাহলে এখান থেকে পরীক্ষা আসার মতো প্রশ্ন একটাই, সেটা হচ্ছে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। আচ্ছা, ইকোসিস্টেম, এটা ছোটবেলা থেকে আমরা অনেকবারই শুনে এসেছি যে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম আসলে কি। এটা যদি এক লাইনে আমরা বলতে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে দেখেন, যে যে গাছপালা থেকে যে খাবারগুলো তৈরি হয়, এগুলো বিভিন্ন রকমের খাদ্য শ্রেণী খেয়ে থাকে। কীটপতঙ্গ, পোকামাকড়, আমরা মানুষরাও খেয়ে থাকি। এই যে দেখেন, যে কীটপতঙ্গ যে গাছপালা থেকে যে খাবারটা গ্রহণ করতেছে, সেই কীটপতঙ্গকে আবার ব্যাঙ খেয়ে ফেলতেছে। সাপ আবার সেই ব্যাঙকে খেয়ে ফেলতেছে, পাখি সেই সাপকে খাইতেছে। এবং এই পাখিটা যখন একসময় মারা যাচ্ছে, এই পাখিটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায় বা সার হয়ে যায়। সেই সারই প্রস্বাদন আস্বাদন করে গাছ কিন্তু কি করে? খাবার তৈরি করে, যে খাবারটা এই কীটপতঙ্গ বা মানুষ খায়। এই যে পুরো প্রসেসটা, এইভাবেই সমগ্র পৃথিবীতে একটা বাস্তু সংস্থান হচ্ছে। যদিও এলাকা ভিত্তিতে বাস্তু সংস্থানগুলো আলাদা আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা করে বাস্তু সংস্থান থাকে। তো এইটাকে বেস করে দেখেন, আমরা আমাদের আধুনিক যে টেকনোলজি বা বিজ্ঞান আছে, এটাকে কাজে লাগিয়ে
কিভাবে আমরা এই প্রসেসটাকে আরো উন্নত করতে পারি, যেটা করতে গিয়ে আমরা একটা নতুন প্রসেস বের করেছি, সেটার নাম হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউসকে আমরা কিভাবে কি বলতে পারি? গ্রিন হাউস বলতে মূলত একটি কাচের তৈরি ঘর। তাহলে প্রশ্নটা আসতে পারে কিরকম, যে গ্রিন হাউস আসলে কি? সরাসরি প্রশ্নটা এভাবে আসতে পারে, গ্রিন হাউস আসলে কি? দিতে পারে কি একটি গ্যাস বা এক ধরনের গ্যাস, আবার অপশনে থাকতে পারে কাচের তৈরি ঘর। হ্যাঁ, এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু আসবে, যদি গ্রিন হাউস গ্যাস লেখা থাকতো তাহলে অ্যান্সারটা হয়তো এটি এক ধরনের গ্যাস। কিন্তু যদি শুধু গ্রিন হাউস থাকে তাহলে অ্যান্সারটা অবশ্যই হবে এটি একটি কাচের তৈরি ঘর। খুবই সহজ একটা প্রশ্ন, শুধুমাত্র একটু টুইস্ট করে দেওয়ার কারণে দেখা যাবে যে আপনারা পরীক্ষার হলে ভুল করে আসছেন, তো এটা একটু খেয়াল রাখবেন। তো এই গ্রিন হাউসটা মূলত কোথায় ব্যবহার হয়? সচরাচর শীত প্রধান দেশে শাকসবজি বা যে কোনো খাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা এই গ্রিন হাউস গ্যাসের ব্যবহারটা দেখতে পাই, সরি গ্রিন হাউস এই ঘরের ব্যবহারটা আমরা দেখতে পাই। কিভাবে কাজ করে খেয়াল করে দেখেন। আচ্ছা, এখানে আমরা ছবিটার মধ্যে দেখি, সূর্যের আলো যখন এই যে এই গ্রিন হাউসের মধ্যে পড়ে, এটা কিন্তু কাচের ঘর। হ্যাঁ, এর ফলে কি হয়, সূর্যের তাপটা এই কাচ ভেদ করে ভেতরে ঢুকতে পারে, কিরণটা ভিতরে ঢুকতে পারে, যার ফলে ভেতরের যে গ্যাসটা আছে সেইটাকে সে উত্তপ্ত করে ফেলে। এবং এই ভেতরের উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা কি জানি, যে এই যে এখানে আপনার সালোক সংশ্লেষণের মাধ্যমেই তো খাবার উৎপাদন হয়, তাই না? মানে গাছে খাবার উৎপাদন হয় মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এবং সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কিন্তু সূর্যের তাপটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এখন এইভাবেই মূলত ভেতরে এই তাপমাত্রাটা ঢুকেই এই জায়গাতে আহ এই গাছপালার বৃদ্ধি বলেন বা খাবার তৈরি করা বলেন, এই সবগুলো কাজই হয়ে থাকে। কিন্তু যখন সূর্য থাকে না, সূর্য যখন ডুবে যায়, তখন কি হয় দেখেন, এই যে কাচের বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে যায়, কিন্তু এই যে তাপমাত্রাটা ভেতরে থাকার কারণে এই গ্যাসগুলো তো হিট হয়ে থাকে, এই তাপমাত্রাটা আর বাইরে বের হয়ে যেতে পারে না, যার ফলে ভেতরে উত্তপ্তই থাকে। এবং এর ফলে খাবারগুলো সতেজ থাকে, সহজে নষ্ট হয়ে যায় না। যদি এই কাচের ঘরটা না থাকতো তাহলে কি হইতো, যখনই আবার সূর্য ডুবে যাইতো বা টেম্পারেচার অনেক কমে যেত, দেখা যেত টেম্পারেচার মাইনাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হইতো, এই এই জায়গাগুলো সব বরফে, ধরেন এগুলো সব বরফে জমে যাইতো, যার ফলে এখানে কোনো ধরনের খাবারের উৎপাদন করা কোনোভাবেই সম্ভব হতো না। তো বুঝতে পেরেছেন আসলে গ্রিন হাউস গ্যাস কিভাবে, সরি গ্রিন হাউস কিভাবে কাজ করে। তো দেখেন, এই শব্দটা প্রথম 1896 সালে সুইডিশ রসায়নবিদ আরহেনিয়াস ব্যবহার করে থাকেন। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কি? মনে রাখবো হচ্ছে এই গ্রিন হাউস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রসায়নবিদ আরহেনিয়াস। এইটুকুই এখান থেকে একটু মনে রাখার মতো। আর প্রসেসটা কি এখানে তো বলাই আছে, আপনারা দেখলেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস মোট কয়টি? এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যে কিয়োটো প্রোটোকল অনুসারে গ্রিন হাউস গ্যাস মোট 6টি। তবে ইপিএ এর অনুসারে আবার গ্রিন হাউস গ্যাস 7টি। তবে আমরা মনে রাখবো এইটাই, কারণ এইটাই বেশি পরীক্ষায় আসে এবং এইটাই হচ্ছে সর্বজন স্বীকৃত। তাহলে সর্বজন স্বীকৃত কোনটি? কিয়োটো প্রোটোকল অনুসারে যেইটি, সেটি হচ্ছে সর্বজন স্বীকৃত। তাহলে এর পাশাপাশি আমরা এটা মনে রাখতে পারি যে কিয়োটো প্রোটোকল অনুসারে গ্রিন হাউস গ্যাস মোট কয়টি? 6টি। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা আপনারা রিডিং করে নেবেন, অনেক সময় পরীক্ষায় আসতে পারে, বাট এগুলো একদম যে আপনাকে খুব মুখস্থ করে রাখতে হবে এমন না, এগুলো একটু রিডিং করে নেবেন। তাহলে আমরা ইপিএ তে কি দেখলাম, মোট গ্রিন হাউস গ্যাস হচ্ছে 7টি। তাহলে 7 নাম্বারটা কি এখানে একটু এক্সট্রা ভাবে দেওয়া আছে, নাইট্রোজেন ট্রাই ফ্লোরাইড। এটা একটা নাইস টু নো স্লাইড, এটা আপনাদেরকে পড়তে হবে না, জেনে রাখলেন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে সব থেকে বেশি অবদান রাখে কোন দেশ? এটা আসলে অবদান বলা ঠিক না, কারণ তারা তো মূলত আরো ক্ষতি করতেছে, তাই না? তো তাহলে পৃথিবীতে কোন দেশ সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে থাকে? প্রশ্নটার অ্যান্সার হচ্ছে চীন। এবং দ্বিতীয় সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে যুক্তরাষ্ট্র। এবং তৃতীয় সর্বোচ্চ ভারত। এখন পরীক্ষায় এই প্রশ্নটা একটু পেঁচিয়ে আসতে পারে, এশিয়া মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ? রেসপন্স করি তো, এশিয়া মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ গ্যাস নিঃসরণ করে কোন দেশ? রাইট, ইন্ডিয়া। ওকে। আচ্ছা, এটা আরেকভাবে পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে মাথা পিছু অনুসারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দায়ী দেশ
কোনটি, মানে সর্বোচ্চ মাথা পিছু অনুসারে? এইটা হলে অ্যান্সার হবে কাতার। এটা একটা এক্সেপশনাল বিষয়। কারণ কি? কারণ হচ্ছে কাতারের জনসংখ্যা খুবই কম, কিন্তু সেই অনুযায়ী তাদের জীবনযাপন বা লিভিং স্টাইলটা অনেক বেশি হাই। তো আমরা কি জানি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ গুলো কই থেকে হয়? গ্রিন হাউস গ্যাস কিন্তু নিঃসরণ হয় সচরাচর আমরা যে আধুনিক জীবনযাপন যে ব্যবস্থাপনাটা করি, এখানে যে আমরা প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি, যেমন ধরেন যে হাই টেকনোলজি, ইন্ডাস্ট্রি, এসি, ফ্রিজ, ওভেন, যা যা দেখবেন আপনি, এগুলোর সব সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তো মূলত গ্রিন হাউস গ্যাসগুলো নিঃসরণ হয়। এবং এই কারণেই মাথা পিছু হিসাবে সব থেকে বেশি গ্যাস নিঃসরণ করে থাকে মূলত কাতার। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে হচ্ছে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? দেখেন, প্রশ্ন তাহলে কিন্তু দুইটা পাইলাম, একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে, আর একটা হচ্ছে কার্বন নিঃসরণে। তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু দুটো একই হচ্ছে। কার্বন নিঃসরণেও শীর্ষ দেশ হচ্ছে চীন, এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণেও শীর্ষ দেশ চীন। এবং এটা একটা বড় কারণ হচ্ছে চীনের জনসংখ্যাও যেমন অনেক বেশি, তার পাশাপাশি চীন একটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি, যার ফলে প্রচুর পরিমাণে এখানে ইন্ডাস্ট্রি থাকার কারণে প্রচুর পরিমাণে কার্বন যেমন নিঃসরণ হয়, গ্রিন হাউস গ্যাসও তারা নিঃসরণ করে থাকে। আচ্ছা, আমাদের মোটামুটি বেসিক কিছু তথ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা শুরু করব পরিবেশ সম্মেলন নিয়ে। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেন, এই পরিবেশ সম্মেলন বা পরিবেশ কথাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু সেভাবে কিন্তু কখনো হইতো না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার আগ পর্যন্ত সচরাচর পৃথিবীতে প্র্যাকটিসটা কি ছিল? সবাই ব্যস্ত ছিল মূলত নিজেদের, এটাকে কি বলা যেতে পারে, সাম্রাজ্য বিস্তার বা কলোনিয়ালিজম, নিজেদের সাম্রাজ্য বিস্তার, এক লাইনে সাম্রাজ্য বিস্তারই বলতে পারেন, যে কে কত বেশি জায়গা দখল করে নিয়ে থাকতে পারে, কে কত বেশি তার প্রভাব প্রতিপত্তি শো করতে পারে। সেই জিনিসগুলোর প্রায়োরিটি কিন্তু আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এবং আপনারা খুব যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা আবারও কিন্তু ধীরে ধীরে ওইরকম একটা ফেজেই চলে যাচ্ছি। তো একটা বিষয় খেয়াল করবেন, ঠিক যেই মুহূর্তে সাম্রাজ্য বিস্তার বা মানুষের আধিপত্য নিয়ে কাজ শুরু হয়, সেই মুহূর্তে পরিবেশের টপিকটা একটু স্তীমিত হয়ে যায়। হ্যাঁ, এইটা নিয়ে সারা পৃথিবীতে কথা কম হয়, পেপারে কম খবর পাবেন, ইউটিউবে কম ভিডিও পাবেন, মানে সব জায়গাতেই এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট টপিক আর হয় না। তখন সবাই গুরুত্ব দেয় হচ্ছে যুদ্ধ নিয়ে, প্রায়োরিটি নিয়ে। কিন্তু যখনই আবার পৃথিবীতে একটা স্থিতিশীলতা বিরাজ করে, তখন আবার সবাই সচেতন হয়ে যায় যে না, এখন আমাদের দেশটাকে মনে হয় একটু, পৃথিবীটাকে একটু বাঁচানো উচিত। ঠিক যে কাজটা আমরা 2020 সালে দেখেছিলাম, করোনা যখন হয়েছিল। তো এই কথাটা বলার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সবাই আসলে নিজেদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, নিরাপত্তা, আধিপত্য বিস্তার, এগুলো নিয়ে সবাই ব্যস্ত ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইলো, আমরা পাইলাম একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, যেটার নাম হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন। সমগ্র দেশ একটি ছায়াতলে আসলো। এখন তারা চিন্তা করলো যে ঠিক আছে, এখন তাহলে পৃথিবীর আমরা উন্নয়ন নিয়ে একটু চিন্তা করতে পারি, পৃথিবীটাকে আমরা ভবিষ্যতের জন্য বসবাস উপযুক্ত হিসাবে চিন্তা করতে পারি। তবে হ্যাঁ, কেন এই সময়ে হইলো? ওই সময়টাতে খেয়াল করে দেখেন, আপনারা আপনাদের কথাই চিন্তা করে দেখেন যে আপনারা সবাই হয়তো না, আমরা সচরাচর কি করি, আমরা নিজেদের ঘরটাকে সুন্দর রাখার জন্য আমাদের নিজেদের ঘরের নোংরাগুলো এক জায়গায় করে আমরা ফেলি কোথায়? চিন্তা করে দেখেন, কোনো না কোনো একটা ভাগাড়ে গিয়ে ফেলে আসি বা কোনো না একটা আবর্জনার স্তূপে ফেলে আসি। কিন্তু সেই আবর্জনার স্তূপটাও কিন্তু একটা জায়গায়, তো সেটা তাহলে নোংরা হচ্ছে না? এইটা হচ্ছে আমাদের বাসা বাড়ির কনটেক্সট। আপনি যদি এই জিনিসটাকে পুরো ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করেন, ধরেন একটা উন্নত দেশ, ধরেন সেটা জার্মানি হতে পারে, সেটা ইংল্যান্ড হতে পারে, সেটা ইউএসএ হতে পারে, তারা তাদের দেশের যত পরিমাণে এরকম আবর্জনা আসছে, সেই আবর্জনাটা ক্রুড অয়েল হতে পারে, সেই আবর্জনাটা ইউরেনিয়ামের যেই দূষিত, মানে পরিশোধিত, যেটা যেটা মনে করেন ইউজ করা হয়ে গিয়েছে, যে দূষিত যে পদার্থটা, সেইটা হতে পারে। এই জিনিসগুলো সে বুঝতেছে তার নিজের দেশের জন্য কিন্তু ক্ষতিকর। কিন্তু আমরা যেমন আমাদের ঘরটাকে ভালো রাখার জন্য আমরা সেটাকে গিয়ে আবর্জনার জায়গায় ফেলে দিয়ে আসি, যে আবর্জনাটা কিন্তু আমরা চেক করি। অনেক সময় এমনও হয় আমরা বাইরে গিয়ে তাকিয়ে দেখি যে আর কোথাও সব, মানে কোথায় কোথায় ময়লা ফেলা হচ্ছে, সেই জায়গায় ময়লা ফেলতে চলে আসি। কিন্তু সেই রাস্তাটা যে নোংরা হয়ে যাচ্ছে সেটা যেমন আমরা গুরুত্ব দেই না। এই উন্নত দেশগুলো সে সময় কি করলো, তাদের যেই জাতীয় আসপেক্টে যদি আপনি চিন্তা করেন, এই যে বর্জ্যগুলো,
তারা আফ্রিকা বা যেগুলো একদমই চতুর্থ দেশ দেশ বলা যায়, যাদের আসলে নিজেরা খাইতেই পারে না ঠিক মতো, এই সমস্ত দেশে গিয়ে সেগুলো ডাম্পিং করা শুরু করলো। তাহলে চিন্তা করেন, সেটা কিন্তু একটা রিস্কি ব্যাপার। একটা দেশ কিন্তু, সেই দেশ এটার সাথে কোনোভাবে কানেক্টেডই না, কিন্তু সেই দেশ কিন্তু এই উন্নত দেশের এই আহ কি বলা যায়, এই যে ডাম্পিং, যে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো, তারা কিন্তু ওদের কারণে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের এই ক্ষতিকর পদার্থগুলো কি করে, বিভিন্ন রকমের রোগ বালাই সৃষ্টি করে, যে রোগগুলোর সাথে তাদের কোনো কানেকশনই থাকার কথা ছিল না। কিন্তু তারা যেহেতু অনুন্নত, তাদের যেহেতু সেই পাওয়ারও নেই, তাদের যেহেতু সেই সক্ষমতাও নেই, আবার কি সেই আধুনিক প্রযুক্তিও নেই, টাকা পয়সাও নেই, তারা তো নিরুপায়, কিছু করার ছিল না। সেই কারণে আফ্রিকার অনেক দেশেই দেখবেন, এখনো সোমালিয়ার অনেক সময় দেখবেন যে সোমালিয়াতে কি করা হয়, ডাম্পিং করা হয়, এবং এগুলো নিয়ে এখন আরো অনেক বেশি মুভি টুবিও হচ্ছে। আপনারা চাইলে সিরিজ গুলো দেখতে পারেন। এখন দরকার নেই, এখন আপনাদের সময় নেই সেসব বিষয়ে যাওয়ার দরকার নেই, ফ্যাক্টটা শুধু বলতেছি। এই কারণে যখন সারা পৃথিবীর সমগ্র সব দেশের মাথারা এক জায়গায় হয়ে চিন্তা করলো যে না, এইভাবে চলতে পারে না, আমরা একটা এককভাবে এক জায়গায় আসতে পারি, সেই জায়গা থেকেই মূলত দেখেন পরিবেশ সম্মেলন শুরু হয়। যদিও এটা গুরুত্ব আকার ধারণ করে এই আফ্রিকার ঘটনা থেকে না, মূলত শুরু হয় দেখেন এই সান্তা বারবারা, এটা মূলত একটা ইউএস এর একটা দ্বীপ। হ্যাঁ, এইখানে একটা তেল দুর্ঘটনা হয়, মানে একটা জাহাজে প্রচুর পরিমাণে তেল ছিল, সেটা পুরোপুরি বিস্ফোরিত হয় বা প্যাসিফিক ওশেন, মানে প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে, যার ফলে প্রায় কয়েক মিলিয়ন সামুদ্রিক প্রাণী মারা যায়। এবং তখনই সারা পৃথিবী কনসার্ন হয়। ওই যে আবারও সেম, দুর্বল মারা গেলে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু সবলের ক্ষতি হইলে তখন সবাই গুরুত্ব দেয়। ইউএসএ যখন অ্যাটাক হইলো, তখন তারা কনসার্ন হইলো, এবং ওরই আসপেক্টে 1972 সালে প্রথম পরিবেশ সম্মেলনটা হয়। তাহলে প্রথম পরিবেশ সম্মেলন কবে হলো? 1972 সালে। কোথায় হইলো? স্টকহোম সামিটে। স্টকহোম কোন দেশের রাজধানী? কুইকলি রেসপন্স করি। স্টকহোম কোন দেশের রাজধানী? রাইট। আমরা যখন পড়বো, আমরা কিন্তু একটু প্যাসিভ আকারেও পড়বো। যেমন দেখেন, এই প্রশ্নটা কিন্তু এর সাথে কানেক্টেড না, তবে আমরা পরীক্ষায় আসলে কিন্তু পারবো, কারণ সুইডেনের স্টকহোম এভাবে যখন আমরা পড়বো, তখন আমাদের সহজেই মনে থাকবে। তাহলে প্রথম আমরা সামিটটা পাচ্ছি কোথায়? সুইডেনের স্টকহোমে 1972 সালে। এটাকে বলা হয় প্রথম পরিবেশ সম্মেলন। এটার অফিসিয়াল নাম কি? ইউএনসিএইচই, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। ইউএনসিএইচই এইভাবেই বলা হয়, বা বাংলায় বলা হয় মানব পরিবেশ সম্মেলন। আচ্ছা, এখানে কি সিদ্ধান্ত হয়? এখানে গুরুত্বপূর্ণ দুইটা সিদ্ধান্ত হয়। একটা হচ্ছে ইউনেপ গঠনের সিদ্ধান্ত হয়। ইউনেপ কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এইটার সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। তাহলে ইউনেপের সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে। এতক্ষণ ধরে আপনাদেরকে যে গল্পটা বললাম কিছুক্ষণ আগে, আপনারা কি রিলেট করতে পারতেছেন? দেখেন, পৃথিবীর মোড়ল হচ্ছে ইউরোপ, পৃথিবীর মোড়ল হচ্ছে ইউএসএ, তাই না? তাহলে তারা কেন ইউনেপের মতো একটা গুরুত্বপূর্ণ সংগঠন, সেটার সদর দপ্তর কেনিয়াতে করলো? আপনাকে রিলেট করতে পারতেছেন? দেখেন, কারণ তারা এটা দেখাচ্ছে যে আমরা আসলে আফ্রিকাকে নিয়ে কনসার্ন। সুতরাং এইটা নিয়ে যদি আসলে ভালো কিছু হওয়া দরকার হয়, তাহলে এই ধরনের প্রোডাক্ট, মানে এই ধরনের বিষয়গুলো আসলে আফ্রিকাতে হওয়া উচিত। সুতরাং তারা এইভাবে, এটা যেটা ফার্স্ট পদক্ষেপ হিসাবে ইউনেপ গঠন করে, যেটা সদর দপ্তর করে মূলত কেনিয়ার নাইরোবিতে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে 5 জুন পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে 5 জুন কেন করা হয়? এই আহ এই সামিটটা মূলত 5 জুন শুরু হয়েছিল, 1972 সালে 5 জুন। সেটাকেই মনে রাখার জন্য বা সেটাকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য মূলত প্রতি বছর 5 জুন পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসতেছে। আচ্ছা, এরপরে মাঝখানে আরো অনেক দিন চলে গেল। হ্যাঁ, আমরা এরপরে পাবো ধরিত্রী সম্মেলন, বা এটাকে বলা হয় আর্থ সামিট বা রিও কনফারেন্স। আচ্ছা, রিও কনফারেন্স কেন বলা হয়? রিও কথাটা শুনলে হয়তো বুঝতে পারবেন, ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই কনফারেন্সটা হয়েছিল। এই কারণে এইটাকে বলা হয় রিও কনফারেন্স, যেটার আরেক নাম হচ্ছে আর্থ সামিট, বাংলায় বলতেছি ধরিত্রী সম্মেলন। এটার অফিসিয়াল নাম কি দেখেন, এটার অফিসিয়াল নাম হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন কনফারেন্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এভাবে আসার সম্ভাবনা খুবই কম।
মূলত এটা আর্থ সামিট বা রিও কনফারেন্স হিসেবেই আসে। আচ্ছা, এখানে মোট অংশগ্রহণকারী দেশ 178টি। এগুলো আর খুব পরীক্ষা আসার সম্ভাবনা কম, এগুলো ওই সময়ে খুব ইম্পর্টেন্ট ছিল। এইটা একটু ইম্পর্টেন্ট যে ওই সম্মেলনে আসলে গুরুত্বপূর্ণ কি কি কাজ হয়েছিল। দেখেন, এই সম্মেলনে স্বাক্ষরিত হয় ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন দ্য ক্লাইমেট চেঞ্জ। আমরা এটা মনে রাখবো সংক্ষেপে কি, ইউএনএফ ট্রিপল সি বা সিসিসি। সিসিসি এটা ভালোভাবে মনে রাখেন, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সিসিতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তাহলে ট্রিপল সিতে হচ্ছে কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এবং এটা কে কন্ট্রোল করতেছে? ইউনাইটেড নেশন। সুতরাং এটার ইউএনএফসিসিসির পূর্ণরূপ কি হচ্ছে? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা পরীক্ষায় বিভিন্ন আসতে পারে। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? আসতে পারে ইউএনএফ ট্রিপল সি। এইটা কোন সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল এবং এটার মূল উদ্দেশ্য কি ছিল? দেখেন, যখনই আপনারা কোনো একটা নতুন নাম বা নতুন কোনো তথ্য পাবেন, সেটা মনে রাখার জন্য একটা স্পেসিফিক ওয়ার্ড বা দুই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজকে হাইলাইট করবেন। তাহলে দেখবেন যে সব কিছু আর মুখস্থ রাখতে হচ্ছে না। যেমন আমরা যদি ইউএনএফসিসিসি মনে রাখতে চাই, তাহলে দেখেন ইউএনএফসিসিসি মূলত কাজ করে গ্রিন হাউস গ্যাস নিয়ে, এই নির্গমনের হার কমাবে। এইটুকু তো আমরা বুঝতে পারতেছি, তাই না? যে জলবায়ু নিয়ে যেহেতু কথা হচ্ছে, মানুষের মানে পরিবেশগত উন্নয়নের জন্যই কাজ করবে, কেউ তো আসলে খারাপের জন্য কাজ করবে না। সুতরাং ওগুলো আমরা এমনি মনে রাখতে পারবো। আমরা মনে রাখবো কি, ইউএনএফসিসিসি মূলত কাজ করে গ্রিন হাউস গ্যাস নিয়ে। এই পয়েন্টটা মনে রাখতে পারলে বাকিটা আপনার এমনি মনে থাকবে। আচ্ছা, ইউএনএফসিসি কার্যকর হয় 1994 সালে। তাহলে দ্রুত আমাকে একটু বলেন তো, ইউএনএফসিসিসি গৃহীত হয় কবে? রাইট। এইটা কিন্তু একটা মানে আন্তর্জাতিক পড়ার সময় এটা খুবই একটা পেইনফুল বিষয় যে আপনাদের একই সঙ্গে দুইটা সাল মাথায় রাখতে হয়। একটা হচ্ছে গৃহীত হওয়া, একটা হচ্ছে কার্যকর হওয়া। তো সচরাচর 2 বছর থেকে 3 বছরের মধ্যেই সচরাচর এটা হয়ে থাকে। সুতরাং আপনার যে কোনো একটা মনে থাকলে বাকিটাও সহজে মনে রাখতে পারবেন। তাহলে ইউএনএফসিসিসি গৃহীত হইলো কোথায়? রিও কনফারেন্সে বা প্রথম ধরিত্র সম্মেলনে। সেটা 1992 সালে ব্রাজিলে হয়েছিল, যেটা পরবর্তীতে কার্যকর হয় কবে? 1994 সালে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সিওপি বা কপ বলা হয়, যেটা পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এইটা নিয়ন্ত্রণ করে কে বা এটা পরিচালিত হয় কাদের মাধ্যমে? ইউএনএফ ট্রিপল সি বা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এরাই মূলত কপ সামিট করে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, যারা নিয়মিত নিউজ পেপার পড়েন বা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে আছেন, এই কপ শব্দটা কিন্তু প্রচুর বেশি ব্যবহৃত হয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তো এইটা মূলত নিয়ন্ত্রিত হয় ইউএনএফ ট্রিপল সি এর আন্ডারে। আচ্ছা, এটা মূলত জাতিসংঘের একটা বার্ষিক জলবায়ু সম্মেলন। আমরা বুঝতে পারতেছেন যে জাতিসংঘ প্রতি বছর জলবায়ু নিয়ে যে সম্মেলনটা করে, সেটা মূলত কনফারেন্স অফ দা পার্টিস। তাহলে জাতিসংঘ প্রতি বছর যে সম্মেলনটা করে সেটার নাম কি? সিওপি, কপ বা কনফারেন্স অফ দা পার্টিস। এইটা কিন্তু পূর্ণরূপ আকারে আসতে পারে। কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দা পার্টিস। আচ্ছা, ইউএনএফসিসির সদস্য সংখ্যা কত? এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ? দেখেন, গুরুত্বপূর্ণ বারবার এটাতে কেন বলা হচ্ছে, অন্যান্য সময় কিন্তু বলা হয়নি সদস্য সংখ্যার ব্যাপারে। এই প্রোগ্রামটা মানে এই যে সিওপি কপ যে প্রোগ্রামটা, এটা প্রতি বছর হয়। প্রতি বছর হয় মানে কি, এটা হচ্ছে নিয়মিত এটা নিয়ে প্র্যাকটিস হয়, এটা নিয়ে এটা আলোচনায় থাকে। এই কারণে এইটার সদস্য সংখ্যাটাও মনে রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটার সদর দপ্তর কোথায়? দেখেন, জার্মানির বনে। তাহলে ইউএনএফ ট্রিপল সি সদর দপ্তর কোথায়? জার্মানির বনে। আচ্ছা, রিও সম্মেলনে আর কি কি গৃহীত হয়েছিল? এগুলো নাইস টু নো, এগুলো খুব বেশি জরুরি না। এগুলো আপনাদের আজকে পড়লেন, শেষ, এরপর দরকার নাই। কি কি হয়েছিল? রিও ঘোষণাপত্রতে 27টি নীতিমালা ছিল, এজেন্ডা 21 ছিল, আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত চুক্তি ছিল। এইটা একটু মনে রাখতে পারেন, বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংক্রান্ত চুক্তিটা মূলত এই রিও কনফারেন্সেই প্রথম গৃহীত হয়। আচ্ছা, এখানে এজেন্ডা 21 সম্পর্কে বলা আসছে, এটা আপনি একটু রিডিং করে নেবেন। এইখান থেকে আর পরীক্ষা আসার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? দেখেন, আর্থ সামিট +5। আচ্ছা, নামটা কিন্তু এরকমই,
আর্থ সামিট +5, মানে হচ্ছে আর্থ সামিট হয়েছিল 1992-তে, 1992 সালে, +5 মানে আরো 5 বছর পরে 1997-এ আর্থ সামিট +5 হয়েছিল, যেটাকে বিশেষ, এর আগেরটা কিন্তু বিশ্ব পরিবেশ সম্মেলন ছিল, বোঝেন, বা ধরিত্রী সম্মেলন ছিল, আর এইটার নাম হচ্ছে বিশেষ পরিবেশ সম্মেলন। এটার মেইন উদ্দেশ্য কি ছিল? এই যে 92 সালে যে ধরিত্রী সম্মেলনটা হয়েছিল, সেখানে যেই বিভিন্ন রকমের বিষয়গুলো গৃহীত হয়েছিল, সেগুলো আদৌ কার্যকর হচ্ছে কিনা, কতখানি অগ্রগতি হলো, সেটাই মূলত এখানে পর্যালোচনা করা হয়। এই স্লাইডটাও রিডিং, আসার সম্ভাবনা একদমই নাই। আচ্ছা, তারপরে প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন মানে কি? প্রথম কিন্তু ধরিত্রী সম্মেলন একটা পাইলাম আমরা, তাহলে প্রথম ধরিত্রী সম্মেলনের পরে আমরা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন পাচ্ছি 10 বছর পরে। 10 বছর পরে আমরা কি পাচ্ছি? 2002 সালে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন, যেটার আবার আরেকটা নাম দেওয়া হচ্ছে কি, প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন বা ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটাও একটা রিডিং স্লাইড, এখান থেকেও পরীক্ষা আসার সম্ভাবনা কম, যদি এসেও থাকে আসবে হচ্ছে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কবে হয়েছিল বা প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন কবে হয়েছিল, বাট আসার সম্ভাবনা অনেকটাই কম। আচ্ছা, এটার আরেকটা নাম হচ্ছে এই যে আর্থ সামিট +10। তার মানে কি, আর্থ সামিট হয়েছিল 1999, এই কারণে এটাকে বলা হচ্ছে আর্থ সামিট +10। রিও কনফারেন্স হয়েছিল 1992, এখানে রিও +10। আরেকটা নাম আছে, এইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট এটা কেন বলা হচ্ছে? কারণ এই আর্থ সামিট +10 বা আম, এই দ্বিতীয় ধরিত্রী সম্মেলনটা মূলত জোহানেসবার্গে হয়েছিল, এই কারণে এটাকে জোহানেসবার্গ সামিটও বলা হয়। এটারও লক্ষ্য সেম, এই রিও সম্মেলন যেটা 1992 সালে হয়েছিল, সেটার অগ্রগতি আলোচনা করার জন্য। এটা একটা রিডিং স্লাইড, এখান থেকে আসার সম্ভাবনা নাই পরীক্ষায়। আচ্ছা, এইটা আবার একটা ইম্পর্টেন্ট, আমরা 20 বছর পরে আসছি। রিও সম্মেলন হলো 1992 সালে, তারও প্রায় 20 বছর পরে, সরি, 20 বছর পরে আমরা রিও+20 সম্মেলন পাচ্ছি, যেটার স্লোগান ছিল কি দেখেন, দ্য ফিউচার উই ওয়ান্ট। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটার স্লোগান কি ছিল? দ্য ফিউচার উই ওয়ান্ট। এটার নাম কি ছিল দেখেন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কি নাম ছিল? ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন। আমাকে দ্রুত বলেন, প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন কবে হয়েছিল? প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন কবে হয়েছিল? রাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা একই সঙ্গে কতগুলো নাম পেলাম দেখেন, রিও+20, দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন, এবং এটার অফিসিয়াল নাম ছিল ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে কি লক্ষ্যটা হয়েছিল, আমরা কি কি বিষয় এখানে গুরুত্ব দিয়েছি, হাইলাইটেড ভাবে চিন্তা করলে দুইটা বিষয় আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে এই যে টেকসই উন্নয়নের কথা যে বলছি, এইটার কৌশলগুলো নির্ধারণ করা হয়েছিল, এবং সেগুলোকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া হয়েছিল। আচ্ছা, দেখেন এখানে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এসডিজি গৃহীত হয়, তাহলে কি সিদ্ধান্ত হয়? এই এসডিজি যে গৃহীত হয়, এইটা মূলত তাহলে কোথায় হইলো? রিও+20 সম্মেলনে হইলো। এসডিজি মোট কয়টা? সাস্টেনেবল গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মোট কয়টা? এটা আমরা পারবো, এটা এক্সট্রা বোঝার কিছু নাই, সরি, 17টা। আন্তর্জাতিক সাবজেক্ট হিসাবে 17টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের টপিকের জন্য যদি আমরা চিন্তা করি, আজকের টপিকের জন্য আমরা পড়ব হচ্ছে এসডিজি 13, 14 এবং 15। 13 নাম্বারটা মূলত হচ্ছে সরাসরি এই পরিবেশের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে বলা হয় ক্লাইমেট অ্যাকশন, বা বাংলায় বলা হয় জীব বৈচিত্র্য। আমি সংক্ষেপে জাস্ট ক্লাইমেট অ্যাকশন হবে। আর 14 নাম্বারটা হচ্ছে লাইফ বিলো ওয়াটার, লাইফ বিলো ওয়াটার বা বাংলায় বলা হয় জলজ জীবন। আর 15 নাম্বারটা হচ্ছে লাইফ অন ল্যান্ড বা স্থলজ জীবন। এই তিনটা মূলত আজকের সাথে টপিকের সাথে কানেক্টেড, যার ফলে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন এসডিজি থেকে আসে, তাহলে এখান থেকে আসতে পারে যে এসডিজির 13 নম্বর গোলটি কি, বা স্থলজ জীবন নিয়ে এসডিজির কোন গোলটিতে বলা হয়েছে। সো এই তিনটা একটু আমরা গুরুত্ব দিয়ে পড়ব।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত হয় এই দ্বিতীয় টেকসই টেকসই সম্মেলনে, সেটা হচ্ছে গ্রিন ইকোনমি চালু করা হয়। গ্রিন ইকোনমি জিনিসটা কি? গ্রিন শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হচ্ছে যেইটা গ্রিনকে প্রায়োরিটি দিবে বা সবুজকে প্রায়োরিটি দিবে। সবুজ বলতে মূলত আসলে কি বোঝায়? এই যে আমাদের যে বনায়ন কর্মসূচি বা গাছপালা বা বর্তমানে যে গাছপালা রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দিবে, সেইটাকেই মূলত হচ্ছে গ্রিন ইকোনমি বলা হচ্ছে। তো দেখেন এখানে গ্রিন ইকোনমি নিয়ে অনেক কিছু লেখা আছে, আপনারা এগুলো রিডিং করে নেবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলেও আপনারা এমনিই পারবেন, এই টাইপের কিছু আহ, তথ্য এখানে দেওয়া আছে। আমরা যদি একটু কমেন্ট বক্সে এই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে গ্রিন ইকোনমির কি কি আপনারা ইউজ করেন, চিন্তা করে দেখেন তো, আমাকে দু একটা করে এক্সাম্পল সবাই দেন দেখি। মানে দু তিনটা শব্দ আপনারা বলেন যে গ্রিন ইকোনমি আপনারা আপনাদের লাইফে কিভাবে ইউজ করেন বা সরকারি ভাবে ইউজ হয়। সুন্দর একটা কথা, সাইকেল। আমরা যদি বাইক বা কোনো আম, কি বলা যায় যে জ্বালানি জ্বালানি লাগে এই ধরনের যদি ট্রান্সপোর্ট ইউজ না করি, তাহলেই তো হচ্ছে গ্রিন ইকোনমি হিসেবে কাজ করবে। সোলার পাওয়ার, একজন তো হেঁটেই যেতে যাচ্ছেন, হেঁটে তো আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, টেকনোলজির সাপোর্ট তো লাগবেই। এইটা একটা খুবই ভালো কথা একজন বলছেন, সেটা হচ্ছে পেপারলেস ওয়ার্ক। হ্যাঁ, পেপারলেস অ্যাক্টিভিটিস হচ্ছে গ্রিন ইকোনমির জন্য একটা খুবই স্ট্যান্ডার্ড ওয়ার্ক। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি যখন কাগজে কলমে লিখবেন, আপনার ভুল হবে, সেটা কেটে আবার লিখবেন, এতে করে কি হয়, প্রচুর পরিমাণে আপনার কাগজ লাগে, কলম লাগে। আর এই কাগজগুলো বানাতে কিন্তু কি লাগে, কাঠ লাগে। এই কাঠগুলো আমরা কই থেকে পাই? গাছ কাটতে হয়। তো যখনই আপনি প্রচুর পরিমাণে কাগজ কমানো বন্ধ করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি গ্রিন ইকোনমিকে একটা সাপোর্ট দিচ্ছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এগুলো আরো 10-15 বছর 20 বছর আগের ইস্যু। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা সবাই এত বেশি টেকনোলজিতে এক্সপার্ট হয়ে গেছি, আমরা নিজেরা কেউই আর কাগজে বেশি ইনভলভ হতে চাই না। কিন্তু এইটা করতে গিয়ে আমরা কি করতেছি বলেন? এইটা আপনাদেরকে জাস্ট আমি একটু 2টা মিনিট আপনাদের সময় চেয়ে নিচ্ছি, আপনাদের যা জানিয়ে রাখতেছি যেন আপনারা এটা কাজে লাগাতে পারেন। আপনারা যেহেতু এখন আর কাগজে লিখেন না, কিন্তু আপনারা যেহেতু খুব বেশি সচেতন থাকতে পারতেছেন না, আপনারা কি করতেছেন দেখেন, আপনাদের ফেসবুক বলেন, আপনাদের হার্ড ডিস্ক বলেন, আপনাদের মোবাইল বলেন, সব জায়গাতে আপনারা প্রচুর ডেটা রাখতেছেন। ছবি তুলতেছেন, ছবি ডাম্পিং করতেছেন না, ডিলিট করতেছেন না, ছবি ইচ্ছা মতো মোবাইলে রেখে দিচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন আপনাদের যে এই মেমোরি কার্ড বা হচ্ছে আপনারা যে ফেসবুকে রাখতেছেন, ফেসবুককে কোথাও না কোথাও তো রাখতে হয়, তার জন্য তাকে হার্ড ডিস্ক বানাতে হয়েছে বা বিশাল বড় বড় সার্ভার করতে হয়েছে। এই যে সার্ভার গুলোতে যে আহ, যে হার্ড ডিস্ক গুলো ব্যবহৃত হয়, এগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্টে কার্বন ইউজ হয়। এই কার্বন তো গ্রিন নষ্ট করে আপনি করবেন। তাহলে এই গ্রিনকে যদি নষ্ট করেন আপনি, তাহলে কি হবে বলেন তো? ঘুরে ফিরে কিন্তু আপনি আবার গ্রিন ইকোনমিকে কিন্তু অ্যাটাক করতেছেন। তাহলে এইটা থেকে বাঁচানোর উপায় কি? এই যে আমরা ইউজ যে করতেছি টেকনোলজি, আমরা করব, বাট পরিমিত বোধ থাকতে হবে। বা এই আমরা টেকনোলজি যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের মূল কাজ শেষ হয়ে গেলে, যেমন আমরা একটা ট্যুরে গেলাম, ট্যুরে গেলে কি হয়, ধরেন 500-1000 ছবি তুলে ফেলি আমরা, কিন্তু সাউন্ড কি বাকিরা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। আপনারা ট্যুর থেকে ঘুরে এসে আপনারা যেই ছবিগুলো ভালো হয়েছে সেগুলো আপনারা আপলোড দিয়ে দেন, সেটা ফেসবুক হোক বা যার যার যে সমস্ত আম, মানে সোশ্যাল মিডিয়া আসছে। বাকিটা আপনারা হচ্ছে ডিলিট করে ফেলেন। এতে করে কিন্তু আপনারা গ্রিন ইকোনমিতে একটা সাপোর্ট দিতে পারবেন। ওকে, অনেক বেশি বলে ফেললাম। চতুর্থ ধরিত্রী সম্মেলন, এটা 2022 সালে হয়। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট স্লাইড না, তবে আমরা এখান থেকে মনে রাখবো এইটাই, যে দেখেন এইটা কিন্তু ঘুরে আবার সেই যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাতে আবার ফেরত আসতেছে। কোনটা? প্রথম স্টকহোম সম্মেলন কবে হয়েছিল? রেসপন্স করে তো, প্রথম স্টকহোম সম্মেলন কবে হয়েছিল? হ্যাঁ, 1972 সালে। তার মানে সেখান থেকেই 50 বছর পরে আমরা আবার চতুর্থ ধরিত্রী সম্মেলন বা স্টকহোম +50 আয়োজন করলাম ওই সুইডেনেই 2022 সালে। সুতরাং আপনি এখান থেকে মনে রাখতে পারেন কি, চতুর্থ ধরিত্রী সম্মেলন কবে হয়েছিল? 2022 সালে। যেহেতু স্টকহোমে এর আগে আমরা 1972 সালে একটা সম্মেলন করেছি, তার সঙ্গে +50 করে দিলেই এটা নাম এই জন্য করা হয়েছে স্টকহোম +50, যেটা হয়েছে সুইডেনের স্টকহোমে। এইটুকুই মনে রাখেন। আমরা যা যা পড়লাম একটা রিক্যাপ দিয়ে আসি, চলেন কুইকলি। পরিবেশ,
শব্দটি মূলত ফরাসি শব্দ এনভায়রনার থেকে এসেছে, যেটির অর্থ হচ্ছে বেষ্টন করা। তাহলে এখান থেকে আসার মতো কি, যে পরিবেশ শব্দটি এসেছে বই থেকে, ফরাসি শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে বেষ্টন করা। ওকে, এখানে কিছু আমরা বায়ুর উপাদান দেখেছি, যেখানে দেখেছি যে নাইট্রোজেনের আহ, শতকরা 78.01% নাইট্রোজেন, অক্সিজেন 20.71%, কার্বন ডাই অক্সাইড 0.03%, আর্গন 0.8% এবং অন্যান্য গ্যাস 0.44%। এগুলো সবই হচ্ছে বায়ুর উপাদান। ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। এবং আমরা দেখেছি যে গ্রিন হাউস বা কাচের ঘর তৈরি করা হয় মূলত হচ্ছে তাপমাত্রাকে ব্যবহার করে। যখন তাপমাত্রা সূর্যোদয় হয় বা সূর্যের কিরণ আসে, সেই তাপমাত্রাকে বিঘ্নিত উপায়ে আমরা সূর্য ঘরের মধ্যে বা কাচের ঘরের ভেতরে নিয়ে সেটাকে আমরা আটকিয়ে ফেলি এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন শাকসবজি উৎপাদন করি। এই প্রসেসটাকে মূলত গ্রিন হাউস বলা হয়। আর গ্রিন হাউস এই শব্দটি প্রথম ব্যবহার করেন আরহেনিয়াস, কবে? 1896 সালে। আর গ্রিন হাউস গ্যাস যদি আমরা বলি, গ্রিন হাউস গ্যাস মূলত হচ্ছে 6টি। কার অনুসারে? কিয়োটো প্রোটোকল অনুসারে গ্রিন হাউস গ্যাস 6টি। আচ্ছা, আর ইপি অনুসারে এটা দরকার নাই। 6টি এখানে কি, এটা আপনারা একটু রিডিং, এটা একটু বারবার রিডিং করে নেবেন, তাহলে এমনি মনে থাকবে আপনাদের। ইপি আর দরকার নাই। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে দায়ী দেশ হচ্ছে চীন। তার মানে পৃথিবীতে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে চীন। দ্বিতীয় সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে যুক্তরাষ্ট্র, তৃতীয় সর্বোচ্চ ভারত। আর মাথা পিছু হিসেবে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে কাতার। আচ্ছা, কার্বন নিঃসরণেও আবার শীর্ষ দেশ হচ্ছে চীন। এরপর আমরা পরিবেশ সম্মেলন দেখেছি। পরিবেশ সম্মেলন শুরু হয়েছে কবে থেকে? সুইডেনের স্টকহোমে 1972 সালে প্রথম পরিবেশ সম্মেলন হয়েছিল। যেটা সরি, যেটা আরেকটা নাম হচ্ছে মানব পরিবেশ সম্মেলন বা ইউএনসিএইচই। আচ্ছা, এখানে কি কি সিদ্ধান্ত হয়? গুরুত্বপূর্ণ দুটা সিদ্ধান্ত হয়। একটা হচ্ছে ইউনেপ গঠন করা হয়, যেটা সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে, যেটা পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কি, প্রতি বছর 5 জুনে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা 1992 সালে দেখলাম আর্থ সামিট বা রিও কনফারেন্স বা প্রথম ধরিত্রী সম্মেলন হয়। আচ্ছা, এটার পূর্ণ নাম দরকার নেই, এখানে মোট অংশগ্রহণকারী দেশ এটাও দরকার নেই। এই সম্মেলনে স্বাক্ষরিত হয় ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসি। এরা মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ে কাজ করে থাকে এবং এটা কার্যকর হয় 1994 সালে আর গৃহীত হয় 1992 সালে। এবং এই ইউএনএফসিসি নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রতি বছর যে জলবায়ু সম্মেলনটা হয় ইউনাইটেড নেশনের আন্ডারে, সিওপি বা কনফারেন্স অফ দ্য পার্টিস বলা হয়। সেটি মূলত নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর আন্ডারে। আচ্ছা, ইউএনএফসিসি এর সদস্য সংখ্যা মোট কয়টি? 198টি। ইউএনএফসিসি এর সদর দপ্তর কোথায়? জার্মানির বনে। আচ্ছা, এগুলো আর দরকার নেই, এগুলো আমরা স্কিপ করব, এটাও দরকার নাই। এটা একটু মনে রাখবো আমরা, যে প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় 2002 সালে। এটার মেইন উদ্দেশ্যই ছিল প্রথম ধরিত্রী সম্মেলনের অগ্রগতি দেখা, আর কিছুই না। আচ্ছা, এরপরে আমরা আহ, দ্বিতীয় টেকসই উন্নয়ন সম্মেলন বা রিও+20 সম্মেলন দেখতে পাবো, যেটার অফিসিয়াল নাম ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, এইটার এই স্লোগানটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা একটু আমাদের মনে রাখতে হবে যে এই রিও+20 সম্মেলনের স্লোগানটা কি ছিল? দ্য ফিউচার উই ওয়ান্ট। আচ্ছা, এখানে লক্ষ্য কি করে গ্রহণ করা হয়েছিল, যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে কি কি কৌশল আমরা নিব এবং সেগুলোকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিব। যেমন কি সিদ্ধান্ত হয়, এখানে এসডিজি গৃহীত হয়। মোট 17টি লক্ষ্যমাত্রা এখানে নির্ধারিত করা হয়, যেখানে আমরা দেখেছি 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত। 13 নম্বরটা জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বলা হয়েছে, 14 নম্বর মূলত হচ্ছে জলজ জীবন নিয়ে বলা হয়েছে এবং 15 নম্বর স্থলজ জীবন নিয়ে বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে গৃহীত হয়, সেটা হচ্ছে গ্রিন ইকোনমি চালু করতে হবে প্রত্যেকটি দেশকেই। ইকোনমিক উন্নয়নের ক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্রিন ইকোনমিকে খুব গুরুত্ব দিতে হবে। আর চতুর্থ দৈত্য সম্মেলন হয় 2022 সালে সুইডেনের স্টকহোমে। চলেন এবার আমরা কিছু কনভেনশন দেখব। তো প্রথম যে কনভেনশনটা আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য রামসার কনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স স্পেশালি অ্যাজ ওয়াটারফল হ্যাবিটেট। এত কিছু আপনার দরকার নাই, আপনারা মনে রাখবেন কি,
মনে রাখবেন হচ্ছে এই যে এইটা রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড। মনে রাখবো কি, রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড। আপনারা এতক্ষণ ধরে অনেকগুলো সম্মেলনের কিন্তু নাম আপনারা দেখে ফেলছেন, সুতরাং আপনাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা এই সম্মেলনটার নাম রামসার কেন হইলো। হ্যাঁ, কারণ এটা হচ্ছে রামসারে হয়েছিল। এটার মূল উদ্দেশ্য কি ছিল দেখেন, জলাভূমি সংরক্ষণ করা। তাহলে আপনাদেরকে তো আমি এর আগেই বলেছিলাম যে আপনারা যখনই নতুন কোনো টপিক পড়বেন মানে এই পরিবেশের ক্ষেত্রে, আপনারা একটা কি ওয়ার্ড মাথায় রাখবেন, তাহলে বাকি তথ্যগুলো আপনাদের আর খুব বেশি গুরুত্ব দরকার হবে না, এবং এখান থেকেই পরীক্ষায় সচরাচর প্রশ্ন আসে। যেমন সরি, রামসার কনভেনশন মূলত কাজ করে জলাভূমি সংরক্ষণ নিয়ে। তার মানে রামসার নিয়ে যখনই কথা হবে, রামসার মানেই হচ্ছে আপনি বুঝে নেবেন যে জলাভূমি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, রামসার কোথায়? রামসার হচ্ছে ইরানে অবস্থিত। এটা একটু সহজে মনে রাখার উপায় হচ্ছে, দেখেন এটা স্বাক্ষরিত হয় 1971 সালে, তখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ চলছিল, এবং এটা কার্যকর হয় 1975 সালে। এগুলো না নাইস টু নো, মুখস্থ রাখতে হবে এমন না, যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে কোনো প্রেশার নিয়েন না। 200 মার্কের পরীক্ষায় হায়েস্ট একটা বা দুইটা সাল আসবে। আচ্ছা, এখানে দেখেন স্বাক্ষর করে মোট 171টি দেশ। এইটাও খুব বেশি জরুরি না, এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা খুব বেশি জরুরি না। তবে জরুরি হচ্ছে বাংলাদেশের রামসার সাইট কয়টি। বাংলাদেশের রামসার সাইট হচ্ছে দুইটি। কোথায় কোথায়? একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আর একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় 1992 সালে, আর টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় 2000 সালে। তাহলে পরীক্ষা আসার মতো এখান থেকে প্রশ্ন কি কি হতে পারে দেখেন। রামসার সাইট, সরি, রামসার কনভেনশন এটা কি নিয়ে কাজ করে? জলাভূমি সংরক্ষণ নিয়ে কাজ করে। রামসার কনভেনশন কোথায় স্বীকৃত হয়, সরি গৃহীত হয়? ইরানের রামসারে গৃহীত হয়। কবে হয়? 1971 সালে। বাংলাদেশের রামসার সাইট কয়টি? দুইটি, একটা সুন্দরবনে আর একটা টাঙ্গুয়ার হাওরে। এই কয়টা মনে রাখলেই চলবে। এরপরে আমরা চলে আসছি ভিয়েনা কনভেনশনে। ভিয়েনা কনভেনশন কবে হয়? ভিয়েনা কনভেনশন হয় 1985 সালে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গৃহীত হয় কিন্তু, হ্যাঁ, ভিয়েনা কনভেনশন 1985 সাল বলতে এটা বোঝানো হচ্ছে গৃহীত হয়। আচ্ছা, এটা তাহলে আমরা আমরা আবার এটা তাহলে হাইলাইটেড পয়েন্টটা বের করি। তাহলে ভিয়েনা কনভেনশন কি হিসেবে কাজ করবে? প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার। এতখানি আপনার মনে রাখার দরকার নাই, কঠিন করে ফেলার দরকার নাই। আপনি এখান থেকে কি পয়েন্টটা মনে রাখবেন, ভিয়েনা কনভেনশন কাজ করে মূলত ওজোন লেয়ার নিয়ে। ভিয়েনা কনভেনশন কি নিয়ে কাজ করে? ওজোন লেয়ার নিয়ে। আচ্ছা, এখানে এখানে বলা আছে, তাহলে এটার উদ্দেশ্য মূলত কি? ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ। এটা ডাবল হয়ে গেছে এই শব্দটা। তাহলে ভিয়েনা কনভেনশন যখনই আপনার মাথায় আসবে, আপনার মাথায় যেন একটা শব্দই আসে, সেটা হচ্ছে ওজোন স্তর। তাহলে আপনি রিলেট করে ফেলতে পারবে ইজিলি। আচ্ছা, এটা গৃহীত হয় 1985 সালে, আর কার্যকর হয় 1988 সালে। আচ্ছা, বাংলাদেশ সমর্থন করে কবে? এটা জরুরি না, এটা স্কিপ করেন। বাসেল কনভেনশন, তাহলে আমরা এখান থেকে পয়েন্ট বের করি। বাসেল কনভেনশন অন দা কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট এন্ড দেয়ার ডিসপোজাল। তার মানে মূলত বাসেল কনভেনশনে কি করা হয়েছে, বিভিন্ন যে হ্যাজার্ডাল ওয়েস্ট, এই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকমের ক্ষতিকর যে বর্জ্য পদার্থ আছে, বা কি হয় আমরা যে এক দেশ থেকে আরেক দেশে, যেমন আমাদের বাংলাদেশে ধরেন যে ক্রুড অয়েল নাই, বা আমাদের বাংলাদেশেই কিন্তু জ্বালানির জন্য যেই গ্যাসগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সব পাই না। তো এগুলো আমাদের কি করতে হয় বলেন তো? ইম্পোর্ট করতে হয় নিশ্চয়ই। যেমন বাংলাদেশ সব থেকে বেশি ইম্পোর্ট করে কোন কোন জায়গার দেশ থেকে বলেন তো? আমরা যে অয়েল নিয়ে আসি, তেল নিয়ে আসি, কোন কোন দেশ থেকে নিয়ে আসি? রাশিয়া থেকে আনি। আনতামও বলা যায়, কারণ অলরেডি তো ইউএস এর কিছু স্যাংশনের কারণে আমরা রাশিয়া থেকে এখন খুব বেশি নিতেও পারতেছি না। আমরা এখন যেটা করি, আমরা রাশিয়ার কাছ থেকেই নেই, কিন্তু আমরা করি কি যে থ্রু সৌদি আরব, থ্রু ইন্ডিয়া, এইভাবে আমরা নেই। মানে অ্যাকচুয়ালি আসে রাশিয়া থেকে, বাট পেমেন্ট সিস্টেমটা দেখা যায় যে মিডল ইস্ট বা হচ্ছে ইন্ডিয়া এদের মধ্যে দিয়ে হয়। যাই হোক, সেটা সেই গল্প তো আলাদা। তো এই যে ধরেন যে সমুদ্রের মধ্যে দিয়ে এত বেশি, প্রায় ধরেন যে কয়েক লক্ষ লক্ষ গ্যালন, এই যে আপনার প্রাকৃতিক, সরি প্রাকৃতিক, প্রাকৃতিকই তো অবশ্যই, মানে এই যে তেল বা লিকুইড জ্বালানি এগুলো যে আমরা নিয়ে আসতেছি, এগুলো কিন্তু অনেক সময় কি হয়,
লিকেজ হয় তাহলে কি সমুদ্র দূষিত করে, আবার এনভায়রনমেন্ট দূষিত করে। তো এগুলো থেকে কন্ট্রোল করার জন্য বা এগুলোকে একটা লিমিটেশনে আনার জন্য একটা কনভেনশন হয়। এই কারণেই আপনি বাসেল কনভেনশন মনে রাখার সহজ উপায় বা এখান থেকে হট ওয়ার্ডটা আপনি ধরবেন হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট অথবা হ্যাজার্ডাস ডিসপোজাল। এইটুকু আপনারা শুধু মনে রাখেন, যাতে করে বাসেল কনভেনশন মনে হলে মাথার মধ্যে এইটাই আসে যে হ্যাজার্ডাস ওয়েস্টেজ নিয়ে কাজ করছিল কে, বাসেল বাসেল কনভেনশনে। আচ্ছা, তাহলে এইটা এই যে এখানে ডিটেলস দেওয়া আছে, তারপরে এটা গৃহীত হয় 1989 সালে। 3 বছর পর বলেছিলাম না, সচরাচর গৃহীত থেকে কার্যকর হয় 2 অথবা 3, এটা এইভাবেই কাজ করে সবসময়। তো দেখেন, গৃহীত হয় 1989 সালে আর কার্যকর হয় 1992 সালে। এটার মেইন উদ্দেশ্যই ছিল যে আমরা এই যে বর্জ্য পদার্থগুলা বা এই যে বিভিন্ন রকমের যে খনিজ পদার্থগুলাকে আমরা যে ক্যারি করি, এগুলো করার সময় কিন্তু এই আবার অনেক সময় হয় কি, আপনাদের কাছে আমি ভালোভাবে কথাটা বলতেছি, সব দেশ তো ভালো হয় না, অনেক দুষ্টু দেশ থাকে না। ধরেন যে বর্জ্য পদার্থ নিয়ে যাচ্ছি মানে তো বুঝতে পারতেছেন এটা একটা না একটা জায়গাতে তো ডাম্পিং করতেই হবে। তো যদি আমি যাত্রা পথে গভীর সমুদ্রে যদি, ধরেন আমি যদি 100 গ্যালন যদি আমি ক্যারি করি বর্জ্য পদার্থ, আমি যদি কোনো একটা ফাঁকে সুযোগ পেয়ে যদি আমি 10 গ্যালনও যদি ডাম্পিং করে ফেলতে পারি গভীর সমুদ্রে, তাহলেই কিন্তু আমার কিন্তু অনেকখানি টাকা সেভ হয়ে যাবে। কারণ কি, এগুলো কিন্তু এই হ্যাজার্ডাস যে পদার্থগুলা, এগুলোকে ডাম্পিং করতে প্রচুর খরচ, আনইমাজিনেবল খরচ। আপনার যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দেই, ধরেন যে এই যে আমরা যে এত কষ্ট করে কি জানো এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছি, আমরা কিন্তু এই শর্তেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়াকে করতে দিয়েছি যে আমাদের যেই এই যে ডিসপোজাল যেটা তৈরি হবে নিউক্লিয়ার থেকে, এটা কিন্তু রাশিয়া আবার তাদের দেশে ব্যাক নিয়ে যাবে। হ্যাঁ, মানে ফর কাইন্ড অফ ইনফরমেশন, আমরা কিন্তু রাখতে পারবো না, কারণ আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি নাই যে এই বর্জ্যকে আমরা রাখতে পারবো, কারণ ওটা খুবই দাহ্য এবং ক্ষতিকর, খুবই রিস্কি। তো এই কারণে উন্নত দেশগুলো অনেক সময় এগুলো ডাম্পিং করে ফেলে। তো সেগুলোকে একটা জায়গায় কন্ট্রোল করা বা একটা নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই স্বাক্ষরটা করা দরকার হয়েছিল। বাংলাদেশেরটা দরকার নেই, স্কিপ করেন। আচ্ছা, দেখেন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এইটা গৃহীত হয়েছিল কোথায়? রিও কনফারেন্সে, যেটাকে আমরা বলি প্রথম ধরিত্রী সম্মেলন। এটা কার্যকর হয় 1993 সালে। এখান থেকে প্রকার সম্ভাবনা খুব বেশি নাই, এটা আপনারা নাইস টু নো ধরে নেন। এটা মূলত কি করলো তাহলে? এটা মূলত হচ্ছে এই যে জীব বৈচিত্র্য, এটা সামনে আমরা আবার পাবো এই স্লাইডটা, তখন আমরা আরেকবার দেখবো, সমস্যা নেই। রটারড্যাম কনভেনশন, এটা গৃহীত বা কি এগুলো দরকার নেই, এগুলো আপনারা স্কিপ করেন। যেটা মনে রাখতে পারেন, রটারড্যাম কনভেনশনটা কোথায় সংগঠিত হয়েছিল, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এই টাইপের উদ্ভট যে নামগুলো, এই যে রটারডাম, তারপরে হচ্ছে আমস্টারডাম, এগুলা সবই হচ্ছে নেদারল্যান্ডে। এভাবে সহজে আপনারা হয়তো একটু রিলেট করে মনে রাখতে পারেন। রটারডাম কনভেনশন কোথায় হয়েছিল? নেদারল্যান্ডে। প্রশ্নটা এভাবে আসতে পারে, এছাড়া এখান থেকে খুব বেশি জরুরি না। তবে এখান থেকে এইটা শুধু কি মনে রাখতে হবে, রটারডাম কনভেনশনের সাথে সরাসরি কানেক্টেড কি? এই কেমিক্যাল এবং কীটনাশক। তাহলে রটারডাম কনভেনশনের সাথে আমরা কি মনে রাখবো? কেমিক্যাল এবং কীটনাশক, এই দুইটা নিয়ে সরি, এই এই কনভেনশনটা হয়েছিল কোথায়? রটারডাম কনভেনশনে কি কি নিয়ে কথা হয়েছিল? কেমিক্যাল এবং কীটনাশক নিয়ে। আর বাসেল কনভেনশনে কি নিয়ে কথা হয়েছিল? বর্জ্য পদার্থ নিয়ে। আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলো কনভেনশন দেখে ফেলছি, এখন আমরা প্রোটোকলে চলে আসবো। আচ্ছা, প্রোটোকলের প্রথমেই আসবে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকলের দেখেন এখানে কি বলতেছে, দ্য মন্ট্রিল প্রোটোকল অন দ্য সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার। তো আমি তো আপনাকে আগেও বলেছি বহুবার যে আমরা পুরোটা মনে রাখবো না, হ্যাঁ মনে রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ, যারা যারা মনে রাখতে পারবেন তাদেরকে আমি অবশ্যই বলবো মনে রাখেন। বাট যেহেতু আমাদের প্রচুর তথ্য, এগুলোকে তো যদি আমরা সহজে যদি একটু মনে রাখতে পারি, একটু যদি কম তথ্য মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে মন্ট্রিল প্রোটোকলের ক্ষেত্রে আমরা হাইলাইট করব মূলত ওজোন লেয়ারকে। তাহলে মন্ট্রিল প্রোটোকল কি নিয়ে কাজ করে? ডিপ্লিট দ্য ওজোন লেয়ার বা ওজোন লেয়ারের সংরক্ষণের জন্য কাজ করবে। এখন কথা হচ্ছে, ওজোন লেয়ারের উপরে একটা কনভেনশন হয়েছিল, একটু আগে আমরা পড়েছি। ওজোন লেয়ারের উপরে কনভেনশন কি হয়েছিল বলেন তো? রাইট, ভিয়েনা কনভেনশন। আপনারা এইভাবেও রিলেট করতে পারেন যে ওজোন স্তরের উপরে কনভেনশন হয়েছিল ভিয়েনাতে, আর প্রোটোকল হয়েছিল মন্ট্রিলে।
আচ্ছা, এটার মূল লক্ষ্য কি? এই যে ওজোন স্তর ক্ষয়কারী বস্তু সামগ্রী উৎপাদন, বিপণন এবং ব্যবহার। আচ্ছা, এর আগে যখন আমরা ওজোন স্তর নিয়ে পড়েছিলাম, সেইখানে মূলত এটা ওই জায়গাতে, সরি, ভিয়েনা কনভেনশনে আসলে কি করা হয়েছিল একটু এক দুই লাইন বলে নিই। ওইখানে ওজোন স্তরকে রক্ষা করার জন্য যেই গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, সেগুলোর ব্যবহার বা সেগুলো যেন খুব বেশি নিঃসৃত না হয়, সেটার উপরে মূলত সবাই হাইলাইট করেছিল। কিন্তু সেটা করা হয় কবে? ভিয়েনা কনভেনশন গৃহীত হয় কবে মনে আছে? 1985 সালে। এখানে একটু লিখে দেই যেন রিলেট করা যায়। ভিয়েনা কনভেনশন হয়েছিল 1985 সালে। তো সেইটা হওয়ার পরেও দেখা যায় কি, যে খুব বেশি আসলে কোনো দেশই জিনিসটা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না। তখন আসলে 3 বছর পরে, সরি এটা 1985 হবে, সরি, 2 বছর পরে 1987 সালে মন্ট্রিল প্রটোকলে এটাকে আরেকটু কনসাইজ করা হয় যে না, এভাবে আসলে কাজটা হবে না। তখন তারা কি করে, এই ওজোন স্তর ক্ষয় করতে পারে এমন সামগ্রীর উৎপাদনই বন্ধ করে দিতে হবে, বা যেটুকু উৎপাদন করা আছে সেগুলো বাজারজাত করা যাবে না, বিপণন করা যাবে না। আর যদি উৎপাদন না থাকে, বাজারেই না থাকে, আপনি ব্যবহারও সহজেই বন্ধ করে ফেলবেন। এইটাই মূলত হচ্ছে লক্ষ্য ছিল। তাই এটা স্বাক্ষরিত হয় কবে দেখেন? 1987 সালে। রিলেট করে পড়েন, ভিয়েনা কনভেনশন হয়েছিল 85 সালে। 2 বছরে খুব বেশি কাজ হয়নি, তার ফলে কনসাইজ করা হলো কোথায়? মন্ট্রিল প্রটোকলে এসে 1987 সালে। এবং 2 বছর পরে সেটা কার্যকর হলো কবে? 1989 সালে। বাংলাদেশ সমর্থন করে কবে? এটা আপনি রিডিং নাইস টু নো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। মন্ট্রিল প্রটোকলের সদস্য মোট কয়টা? 198টি, এতে একটু মনে রাখতে হবে। মন্ট্রিল প্রটোকলের সদস্য মোট 198টি। আচ্ছা, মন্ট্রিল প্রটোকল সংশোধন হয় কয়বার? পরীক্ষায় ডাইরেক্ট এইভাবে প্রিলিতে প্রশ্ন আসে, মন্ট্রিল প্রটোকল সংশোধন হয় কতবার? 5বার। এবং অনেক সময় পরীক্ষা আছে সর্বশেষ সংশোধিত হয় কবে? সর্বশেষ যে সংশোধনটা হয় সেইটার নাম হচ্ছে কিগালি অ্যামেন্ডমেন্ট। কিগালি অ্যামেন্ডমেন্ট কবে হয়? 2016 সালে। তাহলে আপনারা এখান থেকে মনে রাখবেন কি, মন্ট্রিল প্রটোকল সংশোধন হয় মোট 5বার। সর্বশেষ সংশোধনটা হচ্ছে কিগালি অ্যামেন্ডমেন্ট, যেটা 2016 সালে সংগঠিত হয়। আচ্ছা, এখানে কি কি সিদ্ধান্ত হয় দেখেন। 2047 সালের মধ্যে হাইড্রোফ্লোরোকার্বনের পরিমাণ 80% হ্রাস করা হবে। এটা হ্রাস কেউ করবেও না, আপনাদের কষ্ট করে মনে রাখারও দরকার নেই। 21 শতকের শেষে তাপমাত্রা 0.5 ডিগ্রি বেশি বাড়তে দেওয়া যাবে না, এটাও খুব একটা সম্ভাবনা নাই। তবে যেহেতু একটা একটা বড় ফ্রেম দেখানো হয়েছে, পুরা 21 শতক মিলে, এটা একটু মনে রাখবেন যে 21 শতকের শেষ পর্যন্ত, মানে এটা কি বোঝানো হচ্ছে, যে বর্তমানে যদি তাপমাত্রা যদি আমি এভারেজ 33 ধরি, তাহলে 21 শতকের শেষে, মানে ধরেন যে 2099 সালে গিয়ে যেন তাপমাত্রা 33.5 ডিগ্রি হয়, বা এর চেয়ে কম হয়, এর বেশি হতে দেওয়া যাবে না। আচ্ছা, মন্ট্রিল প্রটোকল তো পড়লাম। এরপরে আমরা চলে আসলাম কিয়োটো প্রটোকলে। কিয়োটো প্রটোকলের দেখেন নামটা একটু দেখি আমরা, কিয়োটো প্রটোকল টু দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। মনে আছে একটু আগে আমরা ইউএনএফসিসিসি পড়েছিলাম, ওইটারই কিন্তু এখানে, মানে এই ইউএনএফসিসি এর থ্রুতেই কিন্তু আসলো কি কিয়োটো প্রটোকল। তাহলে এইটা কোথায় হয়েছিল? জাপানের কিয়োটোতে। এখানে এটা স্বাক্ষরিত হয় কবে? 1997 সালে। আচ্ছা, এখানে কি লক্ষ্য নির্ধারণ করা হয়? এই যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, এগুলোর যৌথ নিঃসরণ 5.2 ডিগ্রি, সরি 2% হ্রাস করতে হবে। এটা মনে থাকবেও না আপনাদের, এটা খুব বেশি ইম্পর্টেন্টও না। হ্যাঁ, আপনি হাতে মনে রাখবেন কি, যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ে কাজ। তাহলে এখানে আমরা কিয়োটো প্রোটোকলে কি মনে রাখবো? যে কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করে। এর আগেও আমরা দেখে এসেছি গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করে। রিপিট করে দেখি, আমরা গ্রিন হাউস গ্যাস নিয়ে এর আগে আমরা কার কাজ করা দেখে এসেছি? সরি, এটা দরকার নাই। আচ্ছা, যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে অনুমোদন করেনি, 2001-এ তারা চুক্তি থেকে বেরিয়ে যায়। এগুলো রিডিং, এগুলো পরীক্ষা সচরাচর আসে না। এখানে যেটা, মানে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আম, এই কিয়োটো প্রোটোকলে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল, কিন্তু নিজেদের দেশে। আচ্ছা, প্রসেসটা দেখেন, আপনাদের প্রসেসটা কিভাবে হয়। ধরেন একটা ইন্টারন্যাশনাল সামিট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এখানে একটা প্রস্তাব গৃহীত হইল, তারপরে কি হয়? অন্য এক সময় এসে সেটা স্বাক্ষরিত হয়। এই পুরা সিস্টেমটা হচ্ছে ইন্টারন্যাশনাল এর মধ্যে হচ্ছে, হ্যাঁ, একটা আন্তর্জাতিক সংগঠনের মধ্যে হচ্ছে। দেশগুলো কিভাবে কানেক্টেড হয় দেখেন।
এই যেই মুহূর্তে স্বাক্ষরিত হবে, যেমন বাংলাদেশ, বাংলাদেশ যদি এখানে স্বাক্ষর করে, তার মানে বাংলাদেশ এখন বাধ্য এটা মেনে চলতে। তো এটা কিভাবে সে ইন্টারন্যাশনালি শো করবে যে সে এটা মেনে চলতেছে? সে তখন তার দেশে এসে তার যেই অ্যামেন্ডমেন্ট আছে, তার যেই কি বলবো, আহ, সংবিধান আছে, তার যে রুলস গুলো আছে রাষ্ট্র পরিচালনার, সেইখানে সে এগুলোকে আবার অনুমোদন দেবে এবং পরবর্তী সালগুলোতে সেগুলো বাস্তবায়িত করবে। এই ফুল প্রসেস হিসাবে কাজ করে, হ্যাঁ, যে কোনো চুক্তি ইন্টারন্যাশনাল, সেটা শুধু শুধু পরিবেশ না, যে কোনো চুক্তি, সেটা অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র কি করলো দেখেন, যুক্তরাষ্ট্র কিন্তু স্বাক্ষর করেছিল, কিন্তু মানে এই পর্যন্ত তারা করছে, যুক্তরাষ্ট্র বন্ধ করে ফেলছে, কিন্তু পরবর্তীতে তারা তাদের দেশে এসে সেটা অনুমোদন দেয়নি, এবং পরবর্তীতে 1 সালে সেই স্বাক্ষরটাও তারা বাদ দিয়ে দেয়, চুক্তি থেকে বের হয়ে আসে। কানাডাও কিন্তু কি করে, আচ্ছা কানাডা আরেকটু এক ধাপ এগিয়ে যায়, কানাডা কিন্তু নিজেদের দেশে অনুমোদনও দিয়ে ফেলছিল, তারপরেও তারা পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা 2012 সালে দোহাই, আচ্ছা প্রথম স্তরের ম্যাচ ছিল 15 বছর, সেই হিসেবে কিন্তু দেখেন 2012 সালে 15 বছর হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আবার 2020 সাল পর্যন্ত বাড়ানো হয়। এগুলো রিডিং, এগুলো আসলে পরীক্ষা আসার সম্ভাবনা একদমই নাই। তো আমরা তার মানে মোট দেখতেছি আসলে 1997 থেকে 2020 সাল পর্যন্ত, যেটাকে আমরা বলতেছি টোটাল প্রায় 23 বছর। হ্যাঁ, টোটাল 23 বছর, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মেয়াদ ছিল 15 বছর। কিন্তু এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা নাই, তো এটা আমরা স্কিপ করি। কিয়োটো প্রোটোকলে আমরা যেটা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল সারা পৃথিবীর সমগ্র যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে 3 ভাগে ভাগ করেছে। সরি, দেখেন, একটা ভাগকে বলতেছে অ্যানেক্স 1, একটাকে বলতেছে অ্যানেক্স 2, একটাকে বলতেছে নন অ্যানেক্স কান্ট্রি। অ্যানেক্স 1 বলতে মূলত মূলত বলতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বলা যাইতে পারে। হ্যাঁ, আর অ্যানেক্স 2 হচ্ছে ডেভেলপড কান্ট্রি। তার মানে কি, অ্যানেক্স 1 মূলত হচ্ছে শিল্প উৎপাদন সক্ষমতা বেশি যে দেশগুলোর, সেই দেশগুলোকে একত্রে অ্যানেক্স 1 কান্ট্রি বলা হয়। এখানে মোট 42টি দেশ আছে, হ্যাঁ, এখানে মোট 42টি দেশ আছে, যেই দেশগুলোতে শিল্প উৎপাদন সব থেকে বেশি হয়। তো শিল্প উৎপাদনের সাথে অ্যানেক্স 1 কেন অ্যাড করা হলো, লজিকটা কি, এটা এক এক লাইনে আমরা বলি তো, যে কেন শিল্প উৎপাদনকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অ্যানেক্স 1 বলা হচ্ছে, শিল্প উৎপাদনকারী দেশগুলোকে কেন আমরা একত্র করলাম? আচ্ছা, কারণ হচ্ছে এগুলো কার্বন নিঃসরণ বেশি করে, বা এগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বেশি করে, এই কারণে এগুলোকে হচ্ছে আমরা অ্যানেক্স 1 বলতেছি। আর অ্যানেক্স 2 হচ্ছে 24টি দেশ, সরি, বা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, মোট হচ্ছে 24টি দেশ। আর নন অ্যানেক্স কান্ট্রি হচ্ছে যারা, যাদের দেশে খুব বেশি ইন্ডাস্ট্রিও নাই, আবার যারা খুব বেশি কার্বন নিঃসরণও করে না, তাদেরকে বলে মূলত নন অ্যানেক্স কান্ট্রি। আমরা একটু ডিটেলসে পড়ি। দেখেন, শিল্প প্রধান 42টি দেশ প্লাস ইউরোপীয় ইউনিয়ন, এই সবগুলো মিলেই মূলত হচ্ছে অ্যানেক্স 1, মানে সারা পৃথিবীর মধ্যে এই 42টি দেশই মূলত সব থেকে বেশি, টু লাইনে থাকবে। ওকে, তাহলে শিল্প প্রধান যে দেশগুলো আছে, তারাই সব থেকে বেশি কার্বন নিঃসরণ করে, এবং তাদেরকে একত্রে বলা হয় অ্যানেক্স 1 কান্ট্রি। এগুলোকে মূলত হচ্ছে গ্রিন হাউসের জন্য দায়ী দেশ বলা হয়। এই দেশগুলোতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের একটা সীমা বেঁধে দেওয়া আছে। তাহলে আমরা মনে রাখবো কি, এই দেশগুলো সারা বছর সর্বোচ্চ কি পরিমাণে কার্বন নিঃসরণ করতে পারবে, এই ধরনের একটা লিমিটেশন দেওয়া আছে। আচ্ছা, অ্যানেক্স 2, অ্যানেক্স 2 হচ্ছে মূলত উন্নত যে দেশগুলো, মানে মোট 24টা যে দেশ আছে উন্নত, এইগুলোকে মূলত একত্রে অ্যানেক্স 2 বলা হচ্ছে। এরা কি করে, এরা উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিবে। কেন ক্ষতিপূরণ দিবে, একটা সিম্পলি এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। ধরেন ভুটান, ভুটান কিন্তু সম্পূর্ণটাই মোটামুটি একটা গ্রিন কান্ট্রি, এবং তাদের খুব বেশি ইন্ডাস্ট্রিও নাই। কিন্তু এই ভুটানের পাশে ভারত বা চায়না যে পরিমাণে ইন্ডাস্ট্রি তৈরি করছে, এই যে কার্বনটা যখন বাতাসে ছড়িয়ে যাচ্ছে, সেটার জন্য কি ভুটানের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কি মনে হয় আপনাদের? ভুটানের লোকজনের কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে এই যে তারা কিছু না করেও যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই কারণে তাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণটা কারা দিবে? সরি, উন্নয়নশীল উন্নত দেশগুলো দিবে। তো এইটা কাজটা করে কিভাবে সেটা একটু আমরা দেখবো। তার আগে আমরা একটু লিস্টটা দেখি। দেখেন এখানে যে লিস্টটা দেখতেছেন, এই অংশটা হচ্ছে মূলত
ইউরোপীয় ইউনিয়নের লিস্ট। আর এই বরাবর এই ফুল এইটা হচ্ছে NX2, এই পুরোটাই হচ্ছে NX2। তার মানে এরা সব থেকে বেশি কার্বন নিঃসরণ করে। আচ্ছা, এই নন NX মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী নয়, যেমন ভুটান যেটা বললাম, বা ধরেন মাদাগাস্কার। কাজটা কিভাবে হয় আমরা একটু দেখি। ধরেন বিশ্বের প্রতিটা দেশই 100 একক কার্বন নিঃসরিত করতে পারবে সারা বছর জুড়ে। তাহলে ধরেন ইউএসএ এর জন্য 100 একক, চায়নার জন্য 100 একক, আবার ভুটানের জন্য 100 একক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএসএ 400 একক ইউনিট হচ্ছে কার্বন নিঃসরণ করে। আবার ভুটান দেখা যায় কি মাত্র 17 ইউনিট, বা একটু আইডিয়াল তথ্যই নেই, ধরেন 10 ইউনিট কার্বন নিঃসরণ করে। তো এক্ষেত্রে এখানে কি হয়, কার্বন ট্রেড করা যায়, আমরা সামনে এটা পড়বো, আমরা কার্বন ট্রেড করা যায়। এই যে ভুটান যে অনেকখানি, ধরো ভুটানেরও তো 100 একক ছিল, এই যে 90 একক যে বেঁচে গেল, সে যে নিঃসরণ করেনি, এই 90 একক সে ইউএস এর কাছে সেল করতে পারবে। মানে কি, ইউএসএ তখন হয়ে যাবে কি, ইউএসএ টোটাল একক হয়ে যাবে 190। মানে এই 190-এর জন্য কাউকে জবাবদিহি করতে হবে না। আর ওই 90 এককের জন্য সে ভুটানকে একটা ক্ষতিপূরণ দিবে। এইভাবে মূলত কাজ করে থাকে। আচ্ছা, এই যেখানে কার্বন ট্রেড চলে আসছে দেখেন, এই কার্বন ট্রেডটা মূলত কিয়োটো প্রোটোকলের 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তাহলে কিয়োটো প্রোটোকলের কোথাও উল্লেখ করা আছে? 17 নম্বর অনুচ্ছেদে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে আমরা তো অলরেডি একবার দেখলাম, যে যেই দেশগুলো কার্বন নিঃসরণে দায়ী নয়, সেই দেশগুলো যখন তাদের যে ইউনিটটা সেটা একটা উন্নত দেশকে দিয়ে দিচ্ছে, দিয়ে বিনিময়ে একটা টাকার মানে একটা যোগান হচ্ছে, বিনিময়ে তারা সেই টাকা দিয়ে নিজেদের একটা অর্থনৈতিক উন্নয়ন করতে পারতেছে। এইটার মাধ্যমে সারা পৃথিবীতে একটা চেক এন্ড ব্যালেন্স হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন তো, আসলে কি উন্নয়ন হচ্ছে কোনো, মানে কার্বন নিঃসরণ কি কন্ট্রোল হচ্ছে কোনোভাবে? সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এটা একটা মানে সুন্দর একটা প্ল্যান হয়ে গেছে। আচ্ছা, কার্বন ট্যাক্স প্রথম চালু করে হচ্ছে ফিনল্যান্ড। কার্বন ট্যাক্স প্রথম চালু করে কে? ফিনল্যান্ড। আর মোট চালুকারী দেশ হচ্ছে এই মুহূর্তে 27টি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে দুইটাই, যে প্রথম কার্বন ট্যাক্স চালু করে কোন দেশ? প্রথম কার্বন ট্যাক্স চালু করে ফিনল্যান্ড, এবং মোট চালুকারী দেশ 27টি। এশিয়ায় কোন দেশগুলোতে কার্বন ট্যাক্স রয়েছে? সহজে মনে রাখার উপায় হচ্ছে, যেগুলো আমাদের এশিয়া মহাদেশের সব থেকে ধনী দেশ, খেয়াল করে দেখেন, চীন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এই কয়টা কিন্তু সহজেই মনে থাকবে, কারণ আমাদের এশিয়াতে সব থেকে ধনী দেশ এই কয়টাই: চীন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। আর একটা দেশ শুধু হিসেবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ভারত, আমাদের বাংলাদেশের প্রতিবেশীতম দেশ হিসেবে। অনেক সময় পরীক্ষায় আসে যে এশিয়ার কোন দেশ কার্বন ট্রেড চালু করেছে। আচ্ছা, এরপর হচ্ছে কার্টাগেনার প্রটোকল। কার্টাগেনার প্রটোকলের নামও এখানে অনেক বড় আকার দেখতে পাচ্ছেন, দ্য কার্টাগেনার প্রটোকল অফ বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি। কিন্তু আমরা সেই আগের মতোই দেখবো, আমরা মনে রাখবো শুধু ছোট্ট একটা অংশ, যেমন এখানে মনে রাখবো বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে বায়োলজিক্যাল ডাইভার্সিটি আমরা পাবো, এটা মূলত কোন প্রোটোকলে কাজ করবে? কার্টাগেনার প্রোটোকলে কাজ করবে। আচ্ছা, এটার অপর নাম হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটির বাংলায় হচ্ছে জৈব, সরি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি মূলত হচ্ছে জীব বৈচিত্র্য। কিন্তু এখানে জৈব নিরাপত্তার কথা বলা হয়েছে, জীব বৈচিত্র্যেরই নিরাপত্তাই তো মূলত হচ্ছে কাটায়নের প্রটোকল। এই লেখা আছে দেখেন, এই যে জীব বৈচিত্র্যটাই হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এইটা মূলত কার্টাগেনা প্রটোকলের মধ্যেই অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা রিডিং, এটা স্বাক্ষর হয় 2000 সালে, কার্যকর হয় 2003 সালে। দেখেন, খেয়াল করেন, এইটা স্বাক্ষরিত হয়েছে কানাডার মন্ট্রিলে। তাহলে নাম কেন কার্টাগেনা হলো? এটা একটা ডিফারেন্ট কেস। এটা কলম্বিয়ার কার্টাগেনাতে এটা হওয়ার কথা ছিল, সামহাও এটা হয় নাই, হয়েছে কানাডার মন্ট্রিলে। তো এই কারণে নামটা তারা আর চেঞ্জ করে নাই, নামটা তারা কার্টাগেনা প্রোটোকলই রেখেছে, কিন্তু স্বাক্ষরিত হয়েছে কানাডার মন্ট্রিলে। এগুলো একটা নাইস টু নো টাইপের তথ্য। আচ্ছা, বাংলাদেশ স্বাক্ষর করে 2000 সালে, এটাও রিডিং, এটাও লাগবে না, দরকার নেই। এবার যে নাগোয়া প্রোটোকল, নাগোয়া প্রোটোকলে শুধুমাত্র আপনার এইটুকুই মনে রাখেন, সেটা যে নাগোয়া প্রোটোকল বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ক প্রোটোকল। নাগোয়া প্রোটোকল কি কাজ করে? বন্য প্রাণী সংরক্ষণের কাজ করে নাগোয়া প্রোটোকল। এটা জাপানের নাগোয়াতে স্বাক্ষরিত হয় 2010 সালে। আচ্ছা, এবার আমরা কপ নিয়ে একটু ডিটেলস পড়বো। দেখেন, কপ আমরা এর আগে পড়েছিলাম যে এটা মূলত নিয়ন্ত্রিত হয় UNFCCC এর মাধ্যমে। এটা জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। তো
এখন পর্যন্ত 29টি কপ সম্মেলন হয়ে গিয়েছে। আর 30 নম্বর কপ সম্মেলন সম্পর্কে প্ল্যান সব হয়ে গিয়েছে। 30 নম্বর কপ সম্মেলন সামনে বছর হবে। এটার মূল কাজ কি? এই ইউএনএফসিসি এর জন্য যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলোকে মনিটর করা এবং প্রতি বছর সম্মেলনের মাধ্যমে রিভিউ করা। আচ্ছা, এটার মেইন আসপেক্ট দেখেন, এই যে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা এটা 1.5 ডিগ্রির বেশি যেন কোনোভাবেই না হয়, এবং কার্বন জিরো কার্বনটাকে হচ্ছে কমিয়ে নেট জিরো করা 2050 সালের মধ্যে। হ্যাঁ, এই দুটো হচ্ছে মেইনলি এটার মেইন উদ্দেশ্য। কপে তাহলে মেইন উদ্দেশ্য আমরা দুইটা কি পাচ্ছি? একটা পাচ্ছি যে আমাদের বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি কম আনতে হবে, এবং কার্বন নিঃসরণ বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ 2050 সালের মধ্যে নেট জিরোতে আনতে হবে। যে কোনো কিছুরই প্রথমটা একটু আমাদের মনে রাখতে হবে। এই কারণে আমরা COP1টা শুধু এইটুকুই মনে রাখবো যে COP1 প্রথম ছিল 1995 সালে জার্মানির বার্লিনে হয়েছিল। তাহলে COP1 কোথায় হয়েছিল? 1995 সালে জার্মানির বার্লিনে হয়েছিল। এখন আপনারা খেয়াল করে দেখেন, কপ নিয়ন্ত্রণ হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? কপ নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? কুইকলি রেসপন্স করি তো। হ্যাঁ, UNFCCC। এটার সদর দপ্তর কোথায়? হ্যাঁ, জার্মানির বনে। তাহলে দেশটা হচ্ছে জার্মানি। তো এই কারণেই খুব স্বাভাবিকভাবেই জার্মানিতে প্রথমটা হয়েছিল, মানে এটা হচ্ছে রিলেট করার জন্য আমি বললাম। হ্যাঁ, যে কপ সম্মেলনটা শুরু হয়েছিল জার্মানি থেকেই, কারণ জার্মানিতেই হচ্ছে ইউএনএফসিসির সদর দপ্তর। এরপরে একটা গুরুত্বপূর্ণ কপ সম্মেলন হচ্ছে COP15, যেটাকে বলা হয় ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা কোপেনহেগেন সম্মেলন। এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, কারণ হচ্ছে এইখানে দুইটা গুরুত্বপূর্ণ আহ, বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে যে বৈশ্বিক তাপমাত্রা যে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। 2 ডিগ্রি সেলসিয়াস মানে আবার এমন না যে -2 বা এরকম কিছু না। বর্তমানে যে এক্সিস্টিং টেম্পারেচার আছে তার চেয়ে যেন 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না বাড়ে। হ্যাঁ, এই কারণে এই তাপমাত্রাকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। আরেকটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ড বিষয়টা কিরকম? যে এই যে বিশ্বে যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে বা কার্বন নিঃসরণের কারণে যে একটা যে বায়োলজিক্যাল যে ক্ষতি হচ্ছে সারা পৃথিবীতে, সেইটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা সেটাকে একটা পজিটিভ মুখী করার জন্য এটা ফান্ড দরকার হয়, যেটাকে বলা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। এই দুইটা বিষয় স্বীকৃত হয় কোথা থেকে? COP15-এ। তাহলে আচ্ছা, COP15 কোথায় হইলো? কোপেনহেগেন সম্মেলনে, যেটা COP15 নামে পরিচিত। তাহলে এখানে আমরা দুইটা তথ্য পেলাম। COP15-এ আমরা কি কি পাইলাম? একটা হচ্ছে যে বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, আর একটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করতে হবে। তো অবশেষে গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু, আচ্ছা এটা একটা ব্যাপার আছে, এখানে এটা লেখা নাই। এটা 2009 সালে হয়েছিল, যেখানে লেখা আছে, যেখানে লেখা আছে 2009 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল বা গৃহীত হয়েছিল, কিন্তু এটা কার্যকর হয়েছিল কিন্তু আবার 2012 সালে এসে। 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে গ্রিন ক্লাইমেট ফান্ড হিসাবে মানে স্বাক্ষরিত হয়, এবং এইটাই আবার 2020 সালে সমগ্র দেশ এক জায়গায় এসে স্বীকৃতি দেয় যে প্রতি বছর তারা $100 বিলিয়ন প্রদান করবে এই গ্রিন ক্লাইমেট ফান্ডে। আচ্ছা, বাংলাদেশও এগিয়ে রয়েছে এই জায়গায়। বাংলাদেশ তাদের নিজেদের দেশে এই আসপেক্ট থেকে একটা নতুন ফান্ড গঠন করে, যেটার নাম দেয় হচ্ছে BCCRF। হ্যাঁ, BCCRF, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট ফান্ড, 2010 সাল। এটা আবার পরবর্তীতে ফান্ডিং এর মাধ্যমে মন্ত্রণালয়ের আন্ডারে এটা করা হয় কি, BCCTF। হ্যাঁ, এইটাকে দায়িত্ব দেওয়া হয় এই ফান্ডিংটা রেইজ করার জন্য, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রেড ফান্ড। তো এটা এখন খুব বেশি জরুরি না। এরপরে আমরা পাবো একটা হচ্ছে COP21। COP21 এটার এই যেগুলো লেখা আছে এগুলো আপনার রিডিং করে নেন, এগুলো খুব বেশি জরুরি না, কিন্তু এটার ইম্পর্টেন্সটা হচ্ছে COP21 কে বলা হয় প্যারিস সম্মেলন। দাঁড়ান আমরা আগে পরের স্লাইডে যাই। হ্যাঁ, প্যারিস জলবায়ু সম্মেলন বা COP21 সম্মেলন। এর আরেকটা নাম হচ্ছে CMP11। এটা বিভিন্ন ভাবে কিন্তু নামকরণ করা হয়েছে। দেখেন, CMP11, COP21 বা প্যারিস 2015।
এই CMP11 এর পুরো রূপ কি, যেখানে নিচে লেখা আছে এগুলো রিডিং, এগুলো পরীক্ষার সম্ভাবনা নাই। যেটা আসতে পারে যে COP21 সম্মেলনের অপর নাম কি, বা প্যারিস জলবায়ু সম্মেলন কোন কপ সম্মেলনে হয়েছিল। এটা হচ্ছে COP21 সম্মেলনে হয়েছিল। আচ্ছা, এখানে কি কি হয়, এখানে মূলত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়, যেটার নাম হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। এই প্যারিস সম্মেলনে যেই বৈশ্বিক তাপমাত্রা কন্ট্রোলের জন্য যে এগ্রিমেন্টটা হয়, এটার নাম কি হলো, প্যারিস এগ্রিমেন্ট। এটা 2016 সালে আম, গৃহীত হয়। এটাও আর এখন খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে কি কি হবে এইটা কিন্তু এর আগে আমরা একবার পরে আসছি, যে এই চুক্তি অনুযায়ী এটা কি করবে, যে উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবে। এগুলো হচ্ছে নাইস টু নো, এগুলো রিডিং করে নেবেন, এখান থেকে পরীক্ষার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এটাতে কি হয়, USA 2020 সালে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে। 2020 সালে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে, একটা সহজে মনে রাখার উপায় হচ্ছে এই সময় ক্ষমতায় গেছিল ট্রাম্প। এসব পরিবেশ টরিবেশ মানে না, আপনার নিশ্চয়ই এতদিন এই জিনিসটা বুঝে গেছেন। ট্রাম্প যখন ক্ষমতায় আসছিল, সে এসেই দেখেন এই যে পরিবেশ সম্মেলন থেকে বের হয়ে গেছে, কপ থেকে বের হয়ে গেছে, এই তারপরে হচ্ছে আম, এই চুক্তি থেকেও বের হয়ে গেছে। কিন্তু আবার যখন জো বাইডেন ক্ষমতায় চলে আসছে, তখন সে আবার তারাও হচ্ছে ফেরত চলে আসছে। আবার ট্রাম্প ক্ষমতায় আসছে, জানি না এখনো পর্যন্ত তারা আসছে কিন্তু এই এই সম্মেলনে। কিন্তু দিন শেষে এখানে থাকা না থাকা তাদের কাছে সেম হয়ে যায়, কারণ তারা সারা পৃথিবীতে এখন যুদ্ধ লাগানো এবং যুদ্ধ বন্ধ করা নিয়ে ব্যস্ত। ট্রাম্প গত 6 মাসে 7টা যুদ্ধ বন্ধ করছে, আপনারা খেয়াল করছেন কিনা এটা নিয়ে কিন্তু বেশ কিছু ফেসবুকে ট্রলও হচ্ছে। 7টা সংঘাত সে নিরসন করেছে, এবং এই জন্য সে নিজেই এবারে শান্তিতে নোবেলের শান্তি পুরস্কার সে চাই। সেজন্য সে কিন্তু আহ চেষ্টা করতেছে, এবং নেতানিয়াহু হচ্ছে আবার সেখানে সমর্থন দিয়েছে, যে না, ট্রাম্প যা করেছে তার জন্য তাকে অবশ্যই শান্তিতে নোবেল দেওয়া উচিত। কারণ এতগুলো জায়গাতে সে যুদ্ধ লাগায়, আবার যুদ্ধ সে আবার বন্ধ করে ফেলছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। ওকে, এখানে মূলত সবুজায়ন চুক্তি করা হয়, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এটা আপনারা রিডিং করে নিতে পারেন। এই পরের স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা একদমই সাম্প্রতিক, কিছুদিন আগে হয়ে গেল। হ্যাঁ, দেখেন COP29 সম্মেলন কোথায় হয়েছিল, পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, COP29 সম্মেলন কোথায় হয়েছিল। COP29 সম্মেলন হয়েছিল আজারবাইজানে। হ্যাঁ, এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে অনেক, নবম গ্রেডে অনেক পরীক্ষা কিন্তু আসছেও। COP29 সম্মেলন হয়েছিল আজারবাইজানে। আচ্ছা, এইখানে কি কি হয়েছিল দেখেন, এটা রাজধানী বাকু, আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছিল। আরে খুব বেশি মনে রাখতে হবে না কিছু, এখানে যা আছে এগুলো একটু রিডিং করে নিন, এগুলো আচ্ছা, এখানে একটা তথ্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রতিটা সরকার মানে সমগ্র দেশ, তারা এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, এর আগে আমরা দেখেছিলাম না যে গ্রিন ক্লাইমেট ফান্ডে $100 বিলিয়ন দিবে, এখন তারা $300 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তুতি মানে অঙ্গীকার করছে। আদৌ দিবে কিনা জানি না, কারণ যখন গ্রিন ক্লাইমেট ফান্ড 2020 সালে গঠিত হয়, GCF, সেখানে $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত দেয়নি। সেখানে $300 বিলিয়ন অঙ্গীকার করলে তো হবে না, এখনো পর্যন্ত দিতে হবে তো। আচ্ছা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পানির ব্যবহার নিয়ে কথা বলছে, মূলত হচ্ছে নেপাল এবং ভুটানের জলবিদ্যুতের ব্যবহারের কথা বলছে। এগুলো রিডিং, এগুলো ইন্টারন্যাশনাল আসপেক্ট থেকে পরীক্ষা আসবে না। আচ্ছা, COP30, এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। COP30 কোথায় অনুষ্ঠিত হবে, ব্রাজিলের বেলেমে। কবে, 2025 সালে, এখনো হয়নি, ডিসেম্বর মাসের দিকে হবে। ব্রাজিলের বেলেমে COP30 অনুষ্ঠিত হবে, দ্যাটস ইট, এটুকু শুধু মনে রাখেন। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো তথ্য এই জায়গায় পড়ছি। আমরা শুধু ইম্পর্টেন্ট গুলো একটু কুইকলি রিভিশন দিয়ে আসি। কনভেনশন থেকে আমরা শুরু করেছিলাম, রাইট? এই যে প্রথম কনভেনশন হচ্ছে রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড। রামসার কনভেনশন কি নিয়ে কাজ করে, জলভূমি সংরক্ষণ নিয়ে কাজ করে। এটা কোথায়, ইরানের রামসারে স্বাক্ষরিত হয় কবে, 1971 সালে, কার্যকর হয় 1975 সালে। বাংলাদেশের দুটো রামসার সাইট, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, একটা হচ্ছে সুন্দরবন। ভিয়েনা কনভেনশন গৃহীত হয় 1985 সালে, এরা মূলত কাজ করে ওজোন লেয়ার নিয়ে। আচ্ছা, এরপরে বাসেল কনভেনশন কাজ করে মূলত হ্যাজার্ডাস ওয়েস্ট
এবং ডিসপোজাল নিয়ে বা ক্ষতিকারক বর্জ্য পদার্থ নিয়ে কাজ করে। দেখেন বাসেল, বর্জ্য, এভাবেও মনে রাখতে পারেন। মানে যেভাবেই হোক আপনারা মনে রাখেন, জাস্ট পয়েন্টটা মনে রাখার চেষ্টা করেন, এইটাই ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আপনার মনে আছে এইটাই জরুরি বিষয়। আচ্ছা, এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, এরপরে আমরা চলে যাব। আচ্ছা, রটারডাম কনভেনশন। রটারডাম কনভেনশন মূলত কাজ করেছে কেমিক্যাল এবং কীটনাশক নিয়ে। এরপর আমরা প্রোটোকল পড়েছি। প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, মূলত ওজোন লেয়ার নিয়ে কাজ করে। এটা স্বাক্ষর হয় 1987 সালে আর কার্যকর হয় 1989 সালে। মন্ট্রিল প্রোটোকলের সদস্য হচ্ছে 198টি। এটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। মন্ট্রিল প্রোটোকলের সদস্য কয়টি? 198টি। সংশোধন হয় মোট 5 বার। সর্বশেষ সংশোধন হয় কিগালি অ্যামেন্ডমেন্টে 2016 সালে। আচ্ছা, এখানে কি কি সিদ্ধান্ত হয়েছিল এটাও আর খুব বেশি জরুরি না। এরপর হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলে আমরা দেখেছি কি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর কথা বলা হয়েছে। কিয়োটো প্রোটোকলে আমরা কি পাই, যে প্রত্যেকটা দেশকে তার 3 ভাগে ভাগ করেছে, পৃথিবীর সমগ্র দেশকে। একটা যে অ্যানেক্স 1, মানে হচ্ছে উৎপাদনশীল যে দেশগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে কান্ট্রিগুলো, সেগুলোকে আমরা অ্যানেক্স 1 বলতেছি। এরা মূলত কার্বন নিঃসরণের জন্য দায়ী। এই দেশগুলোতে কার্বন নিঃসরণের সীমা বেঁধে দেওয়া আছে। আর অ্যানেক্স 2 মানে হচ্ছে উন্নত দেশ। এই দেশগুলো মূলত উন্নয়নশীল দেশ, যেই দেশগুলো খুব বেশি কার্বন নিঃসরণ করে না, তাদেরকে একটা ক্ষতিপূরণ দেয়। এবং ক্ষতিপূরণটা কি সিস্টেমে দেয়, সেটাকে একটা কার্বন ট্রেড পলিসির মাধ্যমে নিয়ে আসা হয়েছে, যেটা কিয়োটো প্রোটোকলের 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আছে। কোথায় আছে কিয়োটো প্রোটোকলের 17 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আছে যে এই যে উন্নত যে দেশগুলো বেশি বেশি কার্বন নিঃসরণ করতেছে, তারা সেই বেশি নিঃসরিত কার্বনের এগেইনস্টে একটা গুরুত্বপূর্ণ টাকা বা একটা বড় অংশের টাকা অনুন্নত দেশগুলোকে তারা দিতে বাধ্য থাকবে। আচ্ছা, যেটাকে আমরা কার্বন ট্যাক্স বলতেছি, এটা প্রথম চালু করে ফিনল্যান্ড। মোট চালুকারী দেশ 27টি। এশিয়াতে চালু রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারতে। এছাড়াও রয়েছে চীন, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে। আচ্ছা, আরেকটা আমরা দেখেছি কি কার্টাগেনা প্রোটোকল। এটা মূলত হচ্ছে একটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করে। এইটা আম, কলম্বিয়ার কার্টাগেনাতে স্বাক্ষরিত হওয়ার কথা হলেও এটা স্বাক্ষরিত হয়েছে কোথায়? কানাডাতে। এটা একটা এক্সেপশনাল কেস। আচ্ছা, এরপরে আমরা দেবো নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল মূলত কাজ করে বন্য প্রাণীর সংরক্ষণ বিষয় নিয়ে। আর এরপরে আমরা কপে চলে আসবো, কনফারেন্স অফ দ্য পার্টিস। এইটা প্রথম হয়েছিল জার্মানিতে, আমরা দেখেছি অলরেডি। প্রথম হয়েছিল জার্মানিতে। এবার 15 নম্বরটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি, এটা কোপেনহেগেন সম্মেলন বলেছি। কারণ এটা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাজ করেছিল তারা। একটা হচ্ছে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। এটা হচ্ছে 15 নম্বর কপ সম্মেলনের গৃহীত হয়েছিল। আর এটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড যে গঠন করতে হবে, এই প্রস্তাবটা এসেছিল মূলত 2009 সালে যে কপ সম্মেলন হয়, মানে COP 15 2015 সালে সংগঠিত হয়। সেই কপ সম্মেলনে দুইটা তথ্য হয়, একটা হচ্ছে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে এবং গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করতে হবে। এই গ্রিন ক্লাইমেট ফান্ডটি কিন্তু পরবর্তীতে 2012 সালে গৃহীত হয় এবং 2020 সালে সমগ্র দেশ এক জায়গায় এসে একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে আসে যে তারা প্রতি বছর $100 বিলিয়ন সহায়তা করবে পৃথিবীর বৈচিত্র্যকে বা সব প্রাকৃতিক বৈচিত্র্যকে স্বাভাবিক বা সুন্দর রাখার জন্য। যেটাই আমরা পরবর্তীতে আবার দেখলাম কি এই লাস্ট যে COP 29, সেখানে আবার সরকারগুলো একত্র হয়ে কি ডিসিশনে আসলো, যে তারা $300 বিলিয়ন দিবে, একটা অনুমোদন দিল তারা। মোটামুটি এই COP 29 হলো কোথায়? আজারবাইজানের বাকুতে। আর COP 30 হবে ব্রাজিলের বেলেমে। ওকে, আমরা আমাদের আজকে 3টা টপিক ছিল, দুইটা ইম্পর্টেন্ট টপিক শেষ। এরপরে থার্ড টপিক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা আমরা জাস্ট একটু কুইকলি রিভিশন দিব। দেখেন এখানে কি বলছে, জীব বৈচিত্র্য সম্মেলন বা সিবিডি ট্রিটি। এখান থেকে আপনি কি মনে রাখবেন, এটা এর আগে আমরা অলরেডি একবার পড়ে আসছি। সিবিডি এর পূর্ণ রূপ কি? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, রিপ। রিপের পূর্ণরূপ কি? দেখেন, রিস্ক ইনফর্মড আর্লি অ্যাকশন পার্টনারশিপ। তাহলে রিপের পূর্ণরূপ কি? রিস্ক অ্যাকশন আর্লি অ্যাকশন পার্টনারশিপ। এখান থেকে পরীক্ষা আসার মতো প্রশ্ন একটাই, যে রিপের পূর্ণরূপ কি। এবং এই রিপ প্রতিষ্ঠায় 2019 সালে, যেটার উদ্দেশ্য ছিল 2025 সালের মধ্যে 1 বিলিয়ন মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করবে, ফেইল্ড, করেনি। সো এটার কার্যকারিতাও সে হারিয়ে ফেলছে। সুতরাং এখান থেকে শুধু মনে রাখতে পারেন একটা জিনিসই, সেটা হচ্ছে
এই রিপের পূর্ণরূপ কি? আর বেশিক্ষণ ক্লাস হবে না, অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, আইপিসিসি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আইপিসিসি কিভাবে গঠিত হয় বা কবে গঠিত হয়। দেখেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে আইপিসিসি। প্রতিষ্ঠিত হয় কবে? 1988 সালে। আইপিসিসি পূর্ণরূপ কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা পরীক্ষায় আসতে পারে এইভাবে, আইপিসিসির পূর্ণরূপ কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এইটা কিভাবে গঠিত হয় দেখেন, ইউনেপ এবং ডব্লিউএমও। ইউনেপ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এবং ডব্লিউএমও মানে হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এই দুইটা একত্রে যৌথভাবে গঠন করে আইপিসিসি, বা এই যে দেখলাম আমরা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, এটার সদর দপ্তর হচ্ছে আহ, সুইজারল্যান্ডের জেনেভাতে। এটার মোট সদস্য 195। মনে রাখবেন হচ্ছে এইটাই, যে আইপিসিসি সদর দপ্তর কোথায়? জেনেভাতে। আচ্ছা, এখন আমরা কিছু সংগঠনের নাম জানবো। যেমন দেখেন, গ্রিন পিস। পরীক্ষা কিভাবে আসে? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ডের পরিবেশবাদী সংস্থার নাম হচ্ছে গ্রিন পিস। অথবা পরীক্ষায় আসতে পারে, নেদারল্যান্ডের পরিবেশবাদী সংস্থার নাম কি? সচরাচর এভাবে আসে না, সচরাচর আসে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা। গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী সংস্থা। গ্রিন পিসের একটা জাহাজ আছে, যে জাহাজের নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়র। এরা কি করে? বিভিন্ন দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তারা এই জাহাজের মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়। আচ্ছা, এরপরে আমরা দেখবো আইইউসিএন। এখান থেকেও মনে রাখার তথ্য হচ্ছে কি কি? আইইউসিএন এর পূর্ণরূপ কি? আইইউসিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। আইইউ মনে থাকবে আপনাদের, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, কিন্তু এই সি হচ্ছে অনেকেই ভুল করে। লাস্ট এক্সাম্পল, মানে আমি যদি অভিজ্ঞতা থেকে বলি আপনারা পরীক্ষায়, এটা অনেকেই ভুল করে। এটা কনভেনশন থাকে, তো অপশনে দেখা যায় কি এবিসিডি তে দুইটাতে কনভেনশন দিয়ে দিছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ নেচার। অনেকে ওটা দাগিয়ে ফেলে আসেন। আপনারা এটাকে একটু ফোকাস করবেন। সি তে হচ্ছে কনজারভেশন, তাহলে প্রকৃতির সুরক্ষা, বা হচ্ছে কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাহলে আইইউসিএন এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের গ্লান্ডে। অনেক সময় পরীক্ষায় এটা আসে, যে আইইউসিএন এর সদর দপ্তর কোথায়? আইইউসিএন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ডে। এটার কাজ কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষা। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আপনি শুধু মনে রাখবেন এটাই, আইইউসিএন এর পূর্ণরূপ কি এবং এর সদর দপ্তর কোথায়। এইটা একটু ইম্পর্টেন্ট, যে আইইউসিএন একটা ফান্ড মেইনটেইন করে, যেটার নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ, যেটা পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তাহলে ডাব্লিউডাব্লিউএফ কে নিয়ন্ত্রণ করে বা কে মনিটরিং করে? আইইউসিএন। এই ডাব্লিউডাব্লিউএফ এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটার সদর দপ্তর হচ্ছে ওই একই জায়গায়, সুইজারল্যান্ডের গ্রান্ডে। আচ্ছা, এই আহ, এই ব্যক্তিও তো অনেক বেশি জনপ্রিয়, আপনারা নিশ্চয় জানেন, যে সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ। সে একটি অ্যাকশন নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। যে প্রতি সপ্তাহে ফ্রাইডেতে তারা কি করতো, যে আম, জলবায়ু সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য মানুষের কাছে প্রোভাইড করতো। তো তার এই তার এই যেই প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার। কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কিছুদিন আগে এই গ্রেটা থুনবার্গ কিন্তু একটা জাহাজ নিয়ে কোথায় গিয়েছিল বলেন তো? গ্রেটা থুনবার্গ একটা জায়গাতে গিয়ে আটকা পড়ে যায়, তাকে আটকে ফেলা হয়েছিল। কোথায় গিয়েছিল? রিসেন্টলি একটা ঘটনা, সে প্রচুর খাবার দাবার নিয়ে একটা জায়গাতে সহায়তা করার জন্য গিয়েছিল, রাইট, প্যালেস্টাইনে। এবং তাদেরকে ইসরায়েলের প্রোটোকলের মাধ্যমে কিন্তু আটকে ফেলা হয়। এটা যেহেতু একটা রিসেন্ট টপিক, তো অনেক সময় বিশেষ পরীক্ষায় কি হয়, ডাইরেক্ট প্রশ্ন আসে না, একটু পেঁচিয়ে মানে প্যাসিভ প্রশ্ন আসে। যেহেতু গ্রেটা থুনবার্গ একটু ইম্পর্টেন্ট, মানে রিসেন্ট টপিক, সুতরাং গ্রেটা থুনবার্গের তথ্য অন্য দিক থেকে আসতে পারে। যে গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক, সেটা হচ্ছে সুইডেনের নাগরিক। এবং গ্রেটা থুনবার্গ যে প্রোগ্রামটা চায় সেটার নাম কি? ফ্রাইডে ফর ফিউচার। এরকম পেঁচিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো? দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট। এইটা কোথায় হয়? এটা হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ওয়াঙ্গেরি মাথাই। এখান থেকে আমাদের মনে রাখার তথ্য আছে একটাই, যে এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ওয়াঙ্গেরি মাথাই। গ্রিন বেল্ট মুভমেন্ট হচ্ছে প্রতিষ্ঠাতা ওয়াঙ্গেরি মাথাই। এটা সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। মনে যদি না থাকে দরকার নাই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, 1 ঘন্টা বিদ্যুৎ বন্ধ বা 1 আর্থ আওয়ার বলা হয় এটাকে।
এটাকে বলা হয় হচ্ছে আর্থ আওয়ার। এইটা প্রথম 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এটা প্রথম আয়োজন করা হয়। এই যে এই তথ্যটা শুধু আমি একটু এগুলো দাগিয়ে দেই। এটা আয়োজন করা হচ্ছে WWF, এবং এটা 2007 সালে 31 তারিখে আহ করা হয়েছিল। শুধু এটুকু মনে রাখতে পারেন যে অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম করা হয় 2007 সালে, আর সর্বশেষ করা ছিল 2023 সালে। এগুলো ইম্পর্টেন্ট না, আপনি শুধু এইটুকু মনে রাখেন, দ্যাটস ইট। এই যে প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে 2007 সালে, এইটুকু মনে থাকলেই এনাফ। জার্মান ওয়াচ এটাও এক ধরনের পরিবেশবাদী সংগঠন। এরা হচ্ছে, যেহেতু জার্মান লেখা আছে সহজে মনে থাকবে, এটা সদর দপ্তর হচ্ছে জার্মানির বনে। এটা প্রতিষ্ঠা 1991 সালে। এদের মূলত কাজ হচ্ছে এই উন্নত দেশের সাথে উন্নয়নশীল দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, যাতে করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে মিথস্ক্রিয়তার মাধ্যমে সবাই কাজ করতে পারে। আচ্ছা, বৈশ্বিক জলবায়ু সূচক প্রকাশ করে, এটা খুব বেশি জরুরি না। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে WMO বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। মোটামুটি তো তাহলে এইদিকে। আচ্ছা, এরপর আমরা এটা একটু পড়ে নিই, তারপর আমরা যাবো CVF। পরীক্ষা কি কি আসতে পারে দেখেন। CVF এর পূর্ণ রূপ কি? সিভিএফ এর পূর্ণ রূপ হচ্ছে ক্লাইমেট ভার্নারেবল ফোরাম। 47 BCS এ কিন্তু একটা প্রশ্ন অলরেডি চলে এসেছে, আপনারা খেয়াল করছেন কিনা? CVF প্রতিষ্ঠা হয় কোন সালে? CVF প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালে। তার মানে এটা কিন্তু একটু ইম্পর্টেন্স পেয়ে যায়, যদিও আপনাদের ইনশাল্লাহ 49-47 মধ্যে এত পেঁচানো প্রশ্ন হবে না, একটু ইজি প্রশ্নই হবে। দেখেন, CVF এর বর্তমান সভাপতি হচ্ছে বারবাডোস। CVF এর সভাপতিত্ব প্রতি 2 বছর পর পর চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে মনে রাখবো কি কি? CVF এর পূর্ণ রূপ কি? পূর্ণ রূপ হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, এবং এটা প্রতিষ্ঠা হয় 2009 সালে। বর্তমান সভাপতি হচ্ছে বারবাডোস। আচ্ছা, এই বারবাডোসের আগে কারা ছিল? দেখেন, 2000 সাল থেকে 2022 সাল হচ্ছে বাংলাদেশ, তখন শেখ হাসিনা হচ্ছে এর দায়িত্বে ছিল। এরপরে এসেছিল ঘানা, বর্তমানে দায়িত্বে আছে বারবাডোস। এই কারণে এটা এইভাবে হচ্ছে লিস্ট করে দেওয়া আছে। এটা আপনাদের খুব বেশি জরুরি না, আপনারা শুধু মনে রাখতে পারেন বর্তমান সভাপতি হচ্ছে বারবাডোস, দ্যাটস ইট। এইটুকু মনে রাখলেই এনাফ। এই CVF আবার মেনটেন করে হচ্ছে V20 বা ভালনারেবল 20 নামে 20টা দেশকে একত্রে মেনটেন করে। এটা হচ্ছে CVF এর আন্ডারেরই একটা অর্থমন্ত্রীদের জোট। তাহলে এখান থেকে আসতে পারে কি? ভালনারেবল 20 কাদের নিয়ন্ত্রিত জোট? এটা হচ্ছে অর্থমন্ত্রীদের নিয়ন্ত্রিত জোট। যদি মনে না থাকে, দরকার নেই। এটা উদ্যোক্তাটা আসতে পারে, যে এটার উদ্যোক্তাকে, V20 এর উদ্যোক্তা হচ্ছে ফিলিপাইন। এগুলো আর জরুরি না। আচ্ছা, ডার্টি ডোজেন নামে একটা টার্ম হচ্ছে খুবই প্রচলিত। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে 12টি মারাত্মক ক্ষতিকর রাসায়নিককে একত্রে ডার্টি ডোজেন বলা হয়। এখানে কখনো পরীক্ষায় আসেনি, জাস্ট আপনারা বলেন যে হয়তো পরীক্ষায় এভাবে যদি চলে আসে যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মোট কয়টি, বা স্বীকৃত ক্ষতিকর রাসায়নিক গুলোকে একত্রে কি নামে ডাকা হয়, এইভাবে পরীক্ষায় আসতে পারে। যদিও কখনো আসেনি এর আগে, বাট এটা একটা ইম্পর্টেন্ট তথ্য এখানে দিয়ে রাখলাম, যে ডার্টি ডোজেন বা 12টি মারাত্মক ক্ষতিকর রাসায়নিককে একত্রে ডার্টি ডোজেন বলা হয়। আচ্ছা, E8 বা হচ্ছে পরিবেশ দূষণকারী মোট 7টি দেশ এবং EU। দেখেন, পরিবেশ দূষণকারী 7টি দেশ এবং একটি সংস্থা বা EU কে একত্রে E8 বলা হয়। এদেরকে এভাবে আলাদা কেন করা হলো? এই কয়টা দেশই মূলত সারা পৃথিবীর পরিবেশ দূষণের জন্য সব থেকে বেশি দায়ী। এখানে এদেরকে একত্রে E8 বলা হয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশন। মানে এই যে আমরা যে জলবায়ুর সাথে যে অ্যাডাপ্টেবল হই, এইটার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এইগুলো হচ্ছে নাইস টু নো। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, রিডিং পড়ে নিবেন। এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা নাই। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যা পড়ে আসলাম, সেগুলোকে আমরা এখানে একটা একটা চার্টে দিয়ে আসছি। আজকের পরে আপনাদের এগুলো নিয়ে যেন খুব বেশি আর পড়তে না হয়, সেটা আমি আপনাদের আগে বলে দিলাম। আপনারা পরীক্ষার আগে যদি একবার রিভিশন দেওয়ার সুযোগ পান, তাহলে আপনারা এই যতগুলো স্লাইড আছে এই পুরো আজকের সেশন জুড়ে, এই স্লাইডটাই জাস্ট পড়ে যদি যান তাহলেও হয়ে যাবে। চলে আমরা একবার রিভিশন দিই। দেখেন, প্রথম কি হইলো 1972 সালে? কি হইলো? স্টকহোম কনফারেন্স বা ইউনাইটেড নেশন কনফারেন্স অফ হিউম্যান এনভায়রনমেন্ট বা HE বলতেছি। এখানে কি হয়? ইউনিএফ প্রতিষ্ঠা হয় এবং 5 জুন পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
এরপরে 1985 সালে এসে আমরা কি পেলাম? ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন কি নিয়ে কাজ করে? ওজোন স্তর নিয়ে কাজ করে। এরপরে 87 সালে এসে কি পেলাম? মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কি করে? এটাও ওজোন স্তর নিয়ে কাজ করে, কিন্তু এরা কি করে ওজোন স্তরের ক্ষতি করে এমন সামগ্রী উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার বন্ধ করার কথা বলছে। এরপরে 92 সালে এসে আমরা কি পাইলাম? রিও আর্থ সামিট পাইলাম, বা প্রথম ধরিত্রী সম্মেলন পাইলাম। এখানে কি কি তৈরি হয় দেখেন, UNFCCC নিয়ে কথা হয়, এজেন্ডা 21 নিয়ে কথা হয়। এরপর আমরা পাবো হচ্ছে 1997 সালে পাইলাম কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলে কি করা হয়? উন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোতে বাধ্য করা হয়, এবং তার পাশাপাশি কি করা হয়, যেগুলো হচ্ছে অনুন্নত দেশ সেগুলোকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, তারা দিতে বাধ্য। 2002 সালে প্রথম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, এবং সরি, এটা বলা হয় হচ্ছে জোহানেসবার্গ সম্মেলন বা রিও 10। এখানে মূলত টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা হয়। 2012 সালে রিও+20 বা দ্বিতীয় সাস্টেইনেবল সম্মেলন হয়, বা দ্বিতীয়, উম, হ্যাঁ, সেকেন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন 2012 সালে হয়, যেটাতে ঘোষণাপত্রের নাম কি ছিল? দ্য ফিউচার উই ওয়ান্ট। এরপরে 2015 সালে আমরা পাইলাম কি? প্যারিস এগ্রিমেন্ট, যেখানে মূলত আমাদের দেশের বিশ্বের যে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, সেটা স্বীকৃতি পাইছে 2015 সালে। এবং এখানে আমরা দেখছি যে 17টা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল একত্র করা হয়, এটা মূলত এই 2015 সালেই স্বীকৃতি পায়। এবং এইটার মেয়াদ হচ্ছে 2030 সাল পর্যন্ত। 15 বছর মেয়াদ। 15 বছরের মধ্যে আমরা এটা পূরণ করে ফেলবো আশা করি। তো এই চারটাও যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনাদের অনেক কিছুই, যদিও এখানে 2-3টা বাদ পড়ে গেছে, যেমন বাসেল কনভেনশন বাদ পড়ে গেছে, তারপরে রটারডাম কনভেনশন বাদ পড়ে গেছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে এখানে এক জায়গায় দাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো একবার আপনারা রিভিশন দিয়ে ফেলবেন। COP 15 2009 সালে কোথায় হয়েছিল? COP 15 হয় 2009 সালে। কোথায়? কোপেনহেগেনে। ওকে, এখন আমরা শুধু কয়েকটা ডেট দেখবো, এগুলো জাস্ট নাইস টু নো। যারা মনে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ, মনে না রাখতে পারলে কোনো প্রেশার নেন না, আপনাদের এছাড়াও প্রচুর পড়াশোনা আছে। দেখেন, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে? 3 মার্চ। বন দিবস কবে? ভদ্রলোককে চেনা যায়? বন দিবস হচ্ছে 21শে মার্চ। সরি, ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে 22শে মার্চ। আবহাওয়া দিবস 23শে মার্চ। এটা আপনারা একটু রিলেট করেও পড়তে পারেন। দেখেন, 21শে মার্চ বন দিবস, 22শে মার্চ পানি দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস। পানি আর বন মিলে তো আবহাওয়া হয়, সুতরাং 23শে মার্চ হচ্ছে আবহাওয়া দিবস। 22শে এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস, 22শে মে জীব বৈচিত্র্য দিবস, 5 জুন পরিবেশ দিবস, 16 সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস, 4ই অক্টোবর প্রাণী দিবস, 5 ডিসেম্বর মৃত্তিকা দিবস। জাস্ট আমি এক লাইনে পড়ে ফেললাম। এবং অনেস্টলি বলতে, এই ধরনের ডেটগুলো আমার নিজেরও মনে থাকে না। এগুলো বারবার বারবার হচ্ছে এই যে আপনাদেরকে পড়ানো বা সেশন নেওয়া, বিভিন্ন জায়গায় গল্প করা, এগুলো করতে করতে রিভিশন দিতে দিতে মনে থেকে যায়। কিন্তু আপনাদের এই আর অল্প সময়ের মধ্যে এগুলো মনে রাখার কোনো দরকার নেই। তো আজকের সেশন এইটুকুই ছিল। আপনার অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নাহলে আমরা সেশন শেষ করে দেবো।